আসসালামু আলাইকুম আদরের ছোট ভাই আপুরা, তোমাদের সাথে বেশ কয়েকদিন পরে দেখা হচ্ছে। তোমরা সবাই পরিষ্কারভাবে আমার কথা শুনতে পারছো কিনা আমাকে বলো। তো সাইকেল 4-এর আজকের পড়া আসলেই ক্লাস হবে না, কারণ গতদিন আসলে অনেকটুকু পড়া বাকি ছিল। সেই জন্য গতদিন আর পড়াটা শেষ করতে পারিনি। আমি চাইনি যে পড়াটা এইভাবে শেষ করে দিতে। আমি একটু বাড়ি গিয়েছিলাম। তোমরা তো অনেকেই তোমাদের বাবা মায়ের সাথে থাকো, আবার অনেকেই তোমরা বাবা মায়ের সাথে থাকো না। আমি ভাইয়া যেহেতু বাবা মায়ের সাথে থাকি না, মাঝখানে আমি একটু বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম আমার বাড়িতে, আমার এলাকায় আমি গিয়েছিলাম। তো আম, সেই জন্য দুদিন বন্ধ ছিল, না হলে আরও 2 দিন আগেই চ্যাপ্টারটা আমি তোমাদের শেষ করে দিতে পারতাম। ক্যামেরাটাকে একটু বাঁকা বলে মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু বাঁকা, দ্যাটস ট্রু। একটু বাঁকা, আই থিঙ্ক এবার অনেকটুকু ঠিক আছে। ওকে, রাইট, ঠিক আছে। তো আমরা যেখান থেকে যেটুকু বাকি ছিল আজকে সেইটুকু পড়ে শেষ করব। ওয়েব অ্যাপে যারা আছো একটু যদি রেসপন্স করো, আপু ভাইয়াটা ওয়েব অ্যাপে যারা আছো একটু রেসপন্স করো যে কি খবর তোমাদের ওয়েব অ্যাপে। মিম, আচ্ছা। আর তোমাদের দুটো পুরস্কার রিফাত ভাইয়া আগামী পরশুদিন সলভ করবেন ইনশাল্লাহ। তোমাদের দুটো পরীক্ষার পুরস্কার বাকি আছে। মিম এটাতে ফার্স্ট হয়েছে, মিমকে অভিনন্দন। 100 মার্কের পরীক্ষা মেগা এক্সাম ইচ্ছা করে দেই, কারণ যারা আসলেই পড়ালেখা করবে তারা 100 মার্কের এক্সাম দিবে। আর যারা মনে করে পড়ালেখা করবে না, 100 মার্ক এক্সাম দেওয়াটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, 50 মার্ক 30 মার্ক অনলাইনে দেওয়াই যায়, কিন্তু অনলাইনে 100টা মার্ক ঠান্ডা মাথায় দেওয়া, দিস ইজ রিয়েলি টাফ। এটা সেই জন্যই তোমাদেরকে আমি এই পরীক্ষাটিতে যারা 87 পেয়েছে, অসাধারণ মিম, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। ও ফেসবুকে যারা যুক্ত আছো, এছাড়া জান্নাতুল মামা, মুহিতা, অনিমা, সৈকত, আরেক্স, রাইদা, থ্যাংক ইউ। তো আমরা যেইটুকু পড়া বাকি ছিল, তোমরা যারা এখন লাইভে করছো তারা তো লাইভেই পড়াটা শেষ করে ফেলতে পারবা। যারা লাইভে করবে না, পরবর্তীতে যারা এটা রিভিউ দেখবে তাদের জন্য, তারা তো এই পড়াটা দেখে নিতে পারবে। আমি বইয়ের প্রত্যেকটা লাইন পড়াই দিচ্ছি, এবং আমি তোমাকে গ্যারান্টি দিলাম আমরা তোমাকে যা পড়াচ্ছি, আমি আবারও বলছি, যা পড়াচ্ছি ইনশাল্লাহ এইটা দ্বারা এটা দ্বারা এইচএসসি প্লাস অ্যাডমিশন 100% কাভার হবে। তোমরা এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে যা পড়াচ্ছি, তোমরা যদি মন দিয়ে ক্লাসটা করো, পড়াটা মন দিয়ে করো, আমি তোমাকে তাই গ্যারান্টি দিলাম 100% কাভার হবে। 100 ঠিক আছে। ওকে। তো ছোট্ট ভাই এবং বোনেরা, আমরা কতটুকু পড়ি নাই আসলে এই টপিকটা আমরা পড়ি নাই, কারণ এটা আসলে অনেক বড় টপিক। হ্যাঁ, এটা অনেক বড় টপিক এবং এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। সেটা কি? দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির, জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএ, এটা দিয়েই পড়া শুরু হবে। জীব প্রযুক্তির ব্যবহার, ও ভাই বোনেরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, এইটাই পরীক্ষার প্রশ্ন। তোমাদেরকে যদি কেউ বলে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় একটা শিওর কমন কোন প্রশ্ন আসবে, সেটা হলো এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। ভাইয়া এটাতে, ভাইয়া আমি এই এক্সামে 6th হয়েছি, আমাকে 76, আমি কি অনেক পিছিয়ে আছি? ফারিয়া সুলতানা, ফ্যান্টাস্টিক। এই এক্সামে যারা 76.50 পেয়েছে, ওরে বাপ, হিউজ, তুমি খুব পিছিয়ে নেই, তুমি খুব ভালো করেছো। উদ্ভিদ শারীর তত্ত্বের মতো চ্যাপ্টারে যে 76 পায়, ও ভাইয়া খুব ভালো। যারা অনেস্টলি এই মার্কটা পেয়েছে, আমি গ্যারান্টি দিলাম সে অনেক ভালো করেছে। আর যারা 80+ পেয়েছে তারা তো সুপার, কিন্তু যারা অনেস্টলি 76 পেয়েছে, ও ফ্যান্টাস্টিক। ওকেও আমি বলবো ভেরি গুড, খুবই ভালো। মোটেই তুমি পিছিয়ে নাই, খুব ভালো করেছো। বাকিরা তো পরীক্ষা দিলে 40ও পাবে না। এটি আগের অধ্যায়গুলো ভুলে যাচ্ছি, মাঝে মাঝে এক্সাম নিলে পুরস্কার লাগবে না, রিভিশন হয়ে যাবে। ভালো কথা বলছো রে, ভালো কথা বলছো। আচ্ছা, তো তোমরা এক্সামগুলো পরবর্তীতে ডিএমসি ড্রিমার্স অ্যাপে গেলেই এক্সামগুলো থেকে যায়। হ্যাঁ, যদিও 20টা এক্সাম হয়ে গেলে আগের এক্সামগুলো পাওয়া যায় না, বাট
ডিএমসি ড্রিমার্স অ্যাপে গেলেই তুমি এই যে এক্সামগুলো হয়ে যাচ্ছে সেই এক্সামগুলো পেয়ে যাবা। ওকে, আচ্ছা। তো যেটা নুসরাত জাহান হৃদি এই প্রশ্নটা করেছে। ওকে, সাইকেল 4টা শুরু করি। এই মাসের শেষ সপ্তাহে সাইকেল 4টা তো এনরোলমেন্ট অন করে দিয়েছি। যারা সাইকেল 4 শুরু করতে চাও আমার সাথে, তোমরা জয়েন করে ফেলো। আর এই মাসের শেষেই আমরা ওই প্রি মেডিকেলের ভর্তি শুরু করে দিয়ে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, চিন্তা করো না। হ্যাঁ, ইনশাল্লাহ শুরু করব, নাথিং টু ওরি, চিন্তা করো না। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। তাহলে দেখো, এইগুলো বলতে বলতে আপাতত এগুলো মুছে দেয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, তোমরা একটু টপিকের এখানে বইয়ের মধ্যে লিখে নাও। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ বইয়ের মধ্যে লিখে নাও। বইয়ের মধ্যে লিখে নাও যে এটা প্রশ্ন আসবেই, এইটাই আসে। হ্যাঁ, এখান থেকে এইটাই আসে। এইটা সিকিউ আসবে গ বা ঘতে, সাধারণত ঘতে এটা প্রশ্ন আসবে। হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আমরা কিসে কাজে লাগাই? তো তুমি এখানে তাকায় দেখো রে ভাইয়া, কত কিছু দেওয়া, কত কিছু কত কিছু কত কিছু দেওয়া। বাপরে বাপ, বাপরে বাপ, শেষ নাই কিন্তু, হিউজ। তো প্রত্যেকটার জাস্ট হেডলাইনটা লিখতে হবে। কতগুলো পয়েন্ট তুমি যদি গুনে টুনে দেখো, দেখবে যে 15, 16, 17টা পয়েন্ট দেওয়া। তো ভাইয়া এক্সাম দিতে পারি নাই, কেন যে পারো নাই? এতজন দিল, তোমরা কেন পারলা না? আমরা পরে খুঁজে দেখছি, আমি কারণটা বুঝতে পারি নাই। আমাকে মিম মেসেজও দিয়েছিল, কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারিনি। এখন চেষ্টা করে দেখো তো পারো কিনা। আচ্ছা, তো এইটার 1 নম্বর কথা হলো পয়েন্টগুলো দেখতে হবে। পয়েন্ট, হেডলাইন। হেডলাইন সবার আগে তোমাকে হেডলাইনটা লিখতে হবে, আর ভেতরের মূল কথাটা লিখতে হবে। হেডলাইন, ভেতরের মূল কথা, আর এই মূল কথা থেকে তোমার পরীক্ষায় এমসিকিউ আসবে। তো এখন আমরা যা পড়বো মূলত এক ঢেলে দুই পাখি মারা হয়ে যাবে, সিকিউটাও পড়া হয়ে যাবে। ওইটারই কথা বললাম, ওইটাই তো প্রি মেডিকেল, ওইটাই তো সিলেবাসের বাইরের চ্যাপ্টার, ওটাই তো এই মাসের শেষে শুরু করে দিব। তো মূল কথা যখন পড়বো তখন আমাদের এমসিকিউ পড়া হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তাকায় দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, দেখো কৃষিতে, এটা তো উদ্ভিদ বিজ্ঞান বই, এটা তো প্রাণী বিজ্ঞান বই না। দেখো উদ্ভিদ বিজ্ঞানে কত কাজে লাগানো হয়েছে, তাকায় দেখো। ক্রপ জেনেটিক মডিফিকেশন এর উদ্দেশ্যে, ক্রপের জেনেটিক মডিফিকেশন মানে কি? মানে আমাদের চারপাশে যে ফসলগুলো আমরা ফলাই সেইগুলোর জিনগুলোকে পরিবর্তন করে দেওয়া, ক্রপের জেনেটিক মডিফিকেশন। দেখো ক্রপ বলতে কি? ফসল, ফসলের জিন পরিবর্তন করে দিচ্ছে। ক্রপের জেনেটিক মডিফিকেশন, কেন এটা আলাদা করে লিখছি? কারণ এখান থেকে এমসিকিউ আসবে, আর এটা বোঝারও বিষয় আছে। ক্রপের জেনেটিক মডিফিকেশন কি কি করা হয় তুমি তাকায় দেখো। 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, এখানে তাকায় দেখো। দেখো, চিন্তা করতে পারো যে তামাক গাছের মধ্যে তামাক গাছের মধ্যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপাদন। ভাই কি বললো এটা? চিন্তা করা যায়? তুমি তাকায় দেখো, তামাক গাছের মধ্যে ভ্যাকসিন। তোমরা বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে ঘটে, এইটা আবার হেপাটাইটিস বি এর ভ্যাকসিন, এইটা আবার কিভাবে ঘটে? তো ধরো ঘটনাটা যেভাবে ঘটে সেটা হলো ওই তামাক গাছের কোষের মধ্যে এই হেপাটাইটিস বি এর অ্যান্টিজেনটা দিয়ে দিল। পরবর্তীতে ওই কোষটা যখন 1টা থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, তখন এই হেপাটাইটিস বি, এই অ্যান্টিজেনটা বা এই প্রোটিনটা 1টা থেকে 2টা হবে। তোমাদের কাছে এই জিনিসটা অবাক লাগতে পারে, ব্যাপারটা এমন আহামরি কিছু না। ধরো এই যে একটা ছোট্ট তামাক গাছ, ধরো এইটাই তামাক গাছ। এই তামাক গাছের একটা কোষের মধ্যে এই যে কোষটাকে বাইরে বড় করে আঁকে দিচ্ছি, এই কোষটার মধ্যে এই হলো কোষের নিউক্লিয়াস, এই হলো কোষের ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে আমরা হেপাটাইটিস বি এর ভ্যাকসিনের, এখন তোমরা বলো ভাই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এইটা আবার কি জিনিস? তো তোমাদেরকে জাস্ট বলে দেই, হেপাটাইটিস বি ভাইরাস, এটা একটা হলো ভাইরাস যেটা মানুষের লিভারে আক্রমণ করে। এইটা একটা ভাইরাস। ধরো ভাইরাসটা দেখতে হলো এই রকম, এইটা হলো হেপাটাইটিস বি ভাইরাস। হ্যাঁ, তো এই ভাইরাসটা শরীরের এই অংশটুকু, বা এইটা একটা আরএনএ ভাইরাস, এই ভাইরাসটা একটা
আরএনএ ভাইরাস, এইটার ভিতরে এরকম আরএনএ আছে, এই হলো এই ভাইরাসটার আরএনএ। এই আরএনএ টুকুকে তুমি এইখানে এনে ঢুকাই দিলা, এইটা হলো সেইটা। এই যে এই গাছটা যখন বড় হবে, এই একটা কোষ বিভাজিত হয়ে ভাই অনেকগুলা কোষ হবে, সেটা যে কোনো কোষ হতে পারে, এবং প্রত্যেকটার ভিতরেই কিন্তু তখন এই জিনিসটা থাকবে, এবং তুমি সেটাই কোষ থেকে সামহাও ল্যাবরেটরিতে কালেক্ট করে নিলা, কালেক্ট করে নিয়ে সেটাকেই তুমি মানুষকে টিকা দিতে পারলা, ভ্যাকসিন হিসাবে টিকা দিতে পারলা। তো এইটাই যে করা হয় ব্যাপারটা তা না, কিন্তু এরকম করা যেতে পারে। তো এইটা একটা টেকনিক, এইটাই বলা হয়েছে যে দেখো তামাক গাছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপাদন, ভাই এটা একটা টেকনিক, এটা করা যেতে পারে। তো এইটা দেখে আকাশ থেকে পড়ো না যে এটা আবার কেমন কথা, দিস ক্যান হ্যাপেন, এরকমটা হতে পারে, কিন্তু এরকমটা যে হচ্ছে ব্যাপারটা তা না, জাস্ট এটাকে হতে পারে, তোমাকে জাস্ট আইডিয়া দিলাম। এখান থেকে এমসিকিউ আসবে, তামাক গাছে কোন ভ্যাকসিন উৎপাদন হয়, হেপাটাইটিস বি। এতগুলো কথা বলার পর এটা আশা করি এখন ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। তারপর তাকায় দেখো, পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ, ওভারকামিং এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। কেমন ভাইয়া, বাংলাদেশের যে দক্ষিণবঙ্গের জমিগুলো, আমাদের খুলনা বা বরিশালের দক্ষিণবঙ্গের এই জমিগুলোতে অনেক আগে কিন্তু ভালো ফসল ফলতো না, কারণ এগুলোতে অনেক বেশি লবণ, আবার বেশি পরিমাণ লবণ যে কোনো উদ্ভিদের জন্য বা আমরা যে ফসলগুলো খাই সেগুলোর জন্য খারাপ। তো এই এলাকায় দেখো, এই এলাকায় জন্মাতে পারে এমন পিনাট উদ্ভাবন করা হলো। তাই লবণাক্ততা সহিষ্ণু পিনাট বা বাদাম উদ্ভাবন শুধুমাত্র এই রকম না, লবণাক্ততা, ঠান্ডা, খরা, ঠিক আছে, বা অন্য কোনো যদি ইস্যু থাকে সেইগুলার বিরুদ্ধে যাতে বেশি কাজ করতে পারে এই রকম জিনিস আমরা চাইলেই তৈরি করতে পারি, এরকম জেনেটিক রিকম্বিনেশন ঘটিয়ে। তারপর তুমি এখানে তাকায় দেখো ব্যাপারটা কি ভয়ঙ্কর, সেটা হলো গাছপালাকে পোকা আক্রমণ করবে। তুমি মানুষ, তোমাকে পোকা আক্রমণ করে না, তোমাকে দেখো মশা কামড়ায়, তোমাকে দেখো মাছি ধরতে আসে, তোমার শরীরে পিঁপড়া কামড়ায়। কিন্তু এমন যদি হয় যে তোমার শরীরে এমন একটা জিনিস, আমি সাইকেল 4 এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, এটা বোধহয় আমি আলাদা করে আমরা বড় করে ঘোষণা করি নাই, সেই জন্য, বা ঘোষণা করছি অনেকেই তোমরা দেখো নাই, তোমরা অনেকেই খুঁজে পাচ্ছিলে না। সো তোমরা যদি ডিএমসি ড্রিমার্স শপ লেখো, ডিএমসি ড্রিমার্স শপ লিখলে সাইকেল 4 একটা পেয়ে যাবা। তো যারা, এটাতে তো নেটই নাই, এটাতে কি দেখাবো, এটাতে তো জানোই যে এইটাতে নেট কানেক্ট হয় না। সো যেহেতু এটাতে নেট কানেক্ট হয় না, তার তো নেট কানেক্ট হলে আমি তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, সো এটা যেই মুহূর্তে নেট কানেক্ট হবে সেই মুহূর্তে তোমাকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, সো যাই হোক, তো এইখানে তাহলে আমাদের আমরা কি বিষয়ে আলোচনা করছিলাম, যে উদ্ভাবন করা যায়। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে আমাকে একটা পোকা কামড় দিবে আর ওই পোকাটাই মরে যাবে, আমাকে একটা মশা কামড় দিবে, কামড় দেওয়া মাত্র মরে যাবে, এইটা কি জীবন, এইটা কি ব্যাপার রে ভাইয়া? হ্যাঁ, এইটা করা যায়। তো এইটা একটা গাছ, এই গাছের মধ্যে আমি এমন একটা জিন ঢুকাই দিব, এমন একটা জিন, এই জিনটা আমি কোথা থেকে পাবো? এই জিনটা পাবো আমি একটা ব্যাকটেরিয়া থেকে, যে ব্যাকটেরিয়ার নাম বিটি ব্যাকটেরিয়া। বিটি মানে কি? বি মানে ব্যাসিলাস, ব্যাসিলাস থুরিন জিএনসিস। ব্যাসিলাস থুরিন জিএনসিস, ব্যাসিলাস থুরিন জিএনসিস। ঠিক আছে, এইটা মুখস্থ রাখতে হবে প্লাস লিখতে পারতে হবে, এটা অনেক জায়গাতে আছে। ব্যাসিলাস থুরিন জিএনসিস, ভবিষ্যতে এটা প্রচুর বার আসবে। এই যে তাকায় দেখো নিচেই লেখা বিটি, এই যে ব্যাসিলাস থুরিন জিএনসিস। তো এই ব্যাকটেরিয়ার একটা জিন তুমি যদি গাছের ভিতরে দিয়ে দাও, ধরো এইটা ছিল একটা বেগুন গাছ, ধরো এটা একটা বেগুন গাছ, যখন তুমি এই জিনটা দিয়ে দিবা তখন এটাকে বলা হবে বিটি বেগুন। তো হোয়াট ডাজ ইট মিন বাই বিটি বেগুন? বিটি বেগুন মানে এইটা ব্যাসিলাস থুরিন জিএনসিসের এই জিনটা সহজেই গাছটা, সেটাকে আমরা বলবো বিটি বেগুন গাছ।
এই গাছটা এমন কিছু পদার্থ উৎপন্ন করবে যেই পদার্থগুলা, ধরো এখানে কোনো পোকামাকড় এই গাছটাকে আক্রমণ করতে আসলে ওরাই মরে যাবে, ওরাই ওরাই মরে যাবে। ওই বিষাক্ত, একে কেউ কামড় দিয়ে রস খাবে, ওই রস খেয়ে পোকাটাই মরে যাবে। সো এইটা হলো সেই জিনটার কাজ। তার মানে কি, তোমাকে এই গাছে আলাদা করে কীটনাশক স্প্রে করতে হবে না। এরা জন্মগত কীটনাশক নিয়ে বড় হচ্ছে। চিন্তা করে দেখো তোমার কত খরচ বেঁচে গেল। তুমি যদি বিটি বেগুন চাষ করো বা বিটি তামাক চাষ করো বা বিটি তুলা চাষ করো, তোমাকে ভাইয়া আলাদা করে কীটনাশক পোকা মারার স্প্রে করতে হবে না, কারণ এই গাছের মধ্যে জন্মগত কীটনাশক দেওয়া আছে। ব্যাপারটা কি মজাদার, এই কথাটাই বলা হয়েছে। দেখো যেমন দেখো বিটি কটন, দেখো পোকামাকড়কে মৃত্যু করে দিতে পারে। বুঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ভবিষ্যতে বারবার আসবে। এই টপিকটা একবার পড়ালাম, বারবার পড়াবো না, যেখানে যেখানে আসবে সেখানে সেখানে নিজেই দেখে নিবা বা অটোমেটিক বুঝে যাবা। আচ্ছা, আরেকটা টপিক দেখো ভাইয়া। তো এই যে ধরো এটা একটা ফসলের গাছ, ঠিক আছে, বা আরেকটা, এটা একটা জমি, এই যে গাছ, এইটা তুমি চাষ করছো, এগুলা হলো এইটা হলো তোমার কাঙ্ক্ষিত ফসল যেটা তুমি চাষ করছো। কিন্তু আমরা জানি যে যখনই আমরা যখন জমি করি, তখন সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের ফসলটা ফলে না, সেখানে এই জিনিসগুলা ফলে। এইটাকে বলা হয় আগাছা, সেইটাকে বলা হয় আগাছা। তো এই আগাছা নাশক, এই আগাছাকে মারার জন্য যে স্প্রেগুলা দেওয়া হয়, তুমি যে স্প্রেগুলা করো সেগুলাকে বলে আগাছা নাশক। ইংলিশ নাম হলো হার্বিসাইড। হার্বিসাইড। এখন ভাইয়া এই আগাছা নাশকগুলো হলো খুব পাওয়ারফুল মেডিসিন, এগুলো খুবই পাওয়ারফুল মেডিসিন। তুমি যদি জমিতে বেশি আগাছা নাশক দাও, তাহলে আগাছা তো মরবে, এই আগাছা তো মইরা যাবে, সেটা নয়, ঠিক আছে, আগাছা মরলো, সাথে কি হবে জানো? আগাছার সাথে সাথে গাছগুলোরও ক্ষতি হয়, এদেরও ক্ষতি হয়, কারণ এগুলো তো খুব মারাত্মক বিষ। তুমি যখন আগাছাটাকে মারতে চাইবা, এদের গায়েও তো কিছু না কিছু ছিটা পড়বে, এবং এদের গায়ে তো পড়েই। তো এদের গায়ে যে ছিটাটা পড়বে, এই ছিটাটা পড়লে এদেরও ক্ষতি হয়। তো বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো, বাপরে বাপ, এদের মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দাও যে আগাছা নাশক মারবা, কিন্তু শুধু আগাছা মরবে, গাছের কোনো ক্ষতি হবে না, এই গাছগুলো হবে প্রোটেক্টেড, এদের কোনো ক্ষতি হবে না। তাহলে এইটাকে আমরা কি বলবো? এই গাছগুলো কি? এই গাছগুলো হলো আগাছা নাশক প্রতিরোধী। ভাই রে ভাই, এই গাছগুলোর নাম কি? আগাছা নাশক প্রতিরোধী। এরা আগাছা নাশকটাকে, এই যে আগাছা নাশক, আগাছাকে নাশ করার জন্য সেইটাকেই ঠেকাই দিতে পারে। অনেকে এই লাইনটা লিখতে পারে না, অনেকে লেগে আগাছা প্রতিরোধী। আগাছা প্রতিরোধী না, এরা হলো আগাছা নাশক প্রতিরোধী জাত। বুঝাতে পারলাম? যেমন সয়াবিন উদ্ভিদ তৈরি করা হয়েছে, যেটা একটা পাওয়ারফুল আগাছা নাশক, গ্লাইফোসেট প্রতিরোধী। গ্লাইফোসেট কি? এটা একটা বিষ, আগাছা। তো তুমি যদি গ্লাইফোসেটটা জমিতে দাও, তাহলে এই সয়াবিন গাছ যেখানে আছে সেই সয়াবিন গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু যতগুলো ময়লা আগাছা আছে ওরা সবাই মরে ভূত হয়ে যাবে। তো এরকম অলরেডি বিজ্ঞানীরা আবিষ্কার করেই ফেলেছে। তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে ভালো আইডিয়া পেলাম। এখন যেই আইডিয়াগুলো পেলা সেগুলোর এখন আবার ব্যাখ্যা দেখবা। এখানে সাদিয়া মিম ফেসবুকে একটা প্রশ্ন করেছে, বিটি বেগুনে পোকামাকড়ের মৃত্যু ঘটাতে পারে, তাহলে এটা কি মানবদেহের জন্য ভালো হবে? তো সাদিয়া মিমের যে প্রশ্নটা, এইটা কিন্তু তোমাদের একটা সিকিউ এর প্রশ্ন হতে পারে। কোথায়? ধরো গ নাম্বারে দিয়ে দিতে পারে ওর যে প্রশ্নটা, যে তাহলে বিটি বেগুন পোকামাকড়ের ক্ষতি করলো, তাহলে বিটি বেগুন খাওয়া ক্ষতিকর কিনা, এইটা তোমাকে প্রশ্ন দিয়ে দিল। তোমার শিক্ষক তোমাকে বলেছে যে বিটি বেগুন খাওয়া ক্ষতিকর, বা তোমার পাশের বাসার আন্টি বলেছে বিটি বেগুন খাওয়া ক্ষতিকর, তুমি তাকে বুঝাও বিটি বেগুন খাওয়া ক্ষতিকর নয়, এই লজিকের পেছনে যুক্তি দাও। তো বিটি বেগুন খাওয়া ক্ষতিকর নয়, এটা হলো এক নাম্বার কথা। তাহলে কি কি লজিক? লজিক তেমন কিছু নাই,
লজিক হলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে বিটি বেগুন খাইলে মানুষের কোনো ক্ষতি হয় না, এটাই হলো একমাত্র লজিক। তাহলে এইটাই একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর নিচের দিকে দেওয়া আছে, আলাদা করে তুমি বের করো, পেজ নাম্বার 393 আমার বইয়ের, তোমাদের বইয়ের 2-1 পেজ আগে পিছে হতে পারে। তাকায় দেখো, এই যে বিটি বেগুন জিএম ফসল কি ক্ষতিকর? দেখো, পরিবেশবাদীরা বরাবরই এর বিরোধিতা করে আসছে, যদিও তাদের কাছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। তোমার এই আন্টিরা যে বলছে বিটি বেগুন খাইও না, ওর কাছে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই। আমরা জানি প্রতিটি জিন একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে এবং ওই প্রোটিনই ওই জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। কাজেই বিটি ক্রিস্টাল জিনও একটা প্রোটিন তৈরি করে, ওই প্রোটিন আমাদের দেহে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা সেইটাই প্রধান প্রশ্ন। পরীক্ষায় প্রমাণিত হয়েছে বিটি জিন পোকার জন্য বিষাক্ত হলেও মানুষের জন্য বিষাক্ত নয়। বিটি বেগুন উদ্ভাবনের পর পৃথিবীর উন্নত দেশে 10টিরও বেশি গবেষণাগারে মাছ, মুরগি, ছাগল, খরগোশ, ইঁদুর এদের উপর গবেষণাগারে কোনো ক্ষতিকর প্রভাব প্রতীয়মান হয়নি। কাজেই আমরা দ্বিধাহীন মনে বিটি বেগুন খেতে পারবো। তাহলে ছোট্ট মেয়ে সাদিয়া মিম, তুমি যে প্রশ্নটা করলে বিটি বেগুন কি মানুষের ক্ষতি করবে কিনা, উত্তরটা হলো ক্ষতি করবে বলে পরিবেশবাদীরা। তো পরিবেশবাদীদের এই কথাটা বিজ্ঞানীরা ভুল প্রমাণ করেছে, বা ওই দাবির সপক্ষে কোনো প্রমাণ পায়নি। বিটি বেগুন এখনো পর্যন্ত কোনো ক্ষতি, মানুষের কোনো ক্ষতি করে না। কার ক্ষতি করে? পোকামাকড়, পোকামাকড়ের ওই জিনটা ক্ষতি করে। তাহলে এইটাই কিন্তু পরীক্ষায় সিকিউতে আসতে পারে। আশা করি সবাই বলতে পারবা, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। বিটি বেগুন যেই প্রোটিনটা তৈরি করে সেই প্রোটিনটা মানুষের জন্য ক্ষতিকর না, সেটা পোকামাকড়ের জন্য ক্ষতিকর। ফেসবুকবাসী এবং ওয়েববাসী, আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? ভেরি গুড, যদি বোঝাতে পারি তাহলে এই তো। আচ্ছা, তাহলে বিটি বেগুন, আচ্ছা, সো আমরা এই এই বিটি নিয়ে তাহলে আরো পড়ালেখা করব। ওকে ওকে ওকে, তাহলে বিটি বেগুন কি, বিটি নিয়েই এখন পড়ালেখা করি। বিটি বেগুন একই পড়া 2-3 জায়গাতে, এটা থেকেই যদি প্রশ্ন আসে। তাহলে বিটি বেগুন হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া থেকে একটা জিন, জিনটার নাম কি? ক্রিস্টাল প্রোটিন জিন, সংক্ষেপে অনেক সময় সিপি জিন বলে এটাকে, অনেক সময় এটা এইভাবে লেখা থাকে, লিখে রাখতে পারো সিপি জিন, ক্রিস্টাল প্রোটিন জিন। এই জিনটাকে বেগুনের মধ্যে ঢুকাই দিয়ে এই বেগুনের নাম করা হয়েছে বিটি বেগুন। এখন এই বিটির কাজটা কি? আমি বলেছিলাম বিটি এমন একটা পদার্থ তৈরি করবে যেই পদার্থটা পোকামাকড়ের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর না। তাহলে তুমি তাকায় দেখো, সাধারণ বেগুন আর বিটি বেগুনের মধ্যে পার্থক্য কি? এক প্রকার পোকা যেটা বেগুনের কচি ডগা এবং ফলকে ছিদ্র করে ফেলে। আমি দেখছি এরকম, আমি তো মাঝে মাঝে বাজার করতে যাই, বাজার করতে গিয়ে আমি দেখেছি কিছু কিছু বেগুনের ডগাটা ফুটো, কিছু কিছু বেগুন দেখবা ছিদ্র করা, এই পোকাগুলোই ওটা করে, ফলে ফলগুলো নষ্ট হয়ে যায়। এই পোকার আক্রমণ থেকে ফসল, বেগুনকে রক্ষা করার জন্য কৃষককে কিন্তু একটা সিজনে দেখো 60 থেকে 180 বার পোকানাশক ওষুধ দিতে হয়। ভাই ভাবা যায়, তুমি বছরে 60 থেকে 180 বার স্প্রে করতেছো, কত টাকা খরচ হয়? এতে তো বেগুনের দামও অনেক বেড়ে যায়, কৃষকের কষ্ট তো ফাও। বিটি বেগুনে ওই পোকার আক্রমণই হবে না, আক্রমণ করলে পোকাগুলো অটো মরে যাবে, ফলে কোনো স্প্রে করতে হবে না। বুঝতে পারলাম? তো বিটি বেগুন পরীক্ষায় আসতে পারে। বিটি বেগুন চাষ করলে কি লাভ? 2 রকম লাভ। 1 নম্বর লাভ হলো, দেখো তুমি যখন পোকানাশক স্প্রে করো, ওই পোকানাশকগুলো তো রাসায়নিক পদার্থ, ওরা পোকাগুলোকে যেমন মারে তেমনি ওইটা কিন্তু বেগুনের উপরেও থাকে। তো ওইটা তুমি যখন বাসায় এনে খাও, মানুষের শরীরে ওটা ঢুকে আলটিমেটলি আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। আচ্ছা, এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো, এইটা যখন নদীর পানির সাথে, খাল বিলের পানির সাথে মিশে যায়, নদী নালা খাল বিলের সকল প্রাণী, উদ্ভিদ, মাছ মরে যায়। এগুলো তো তোমরা ছোটবেলা থেকেই জানো। এই সকল কীটনাশকের ফলে মাটি এবং পরিবেশ বিষাক্ত হয়, কৃষকের কত টাকাই না খরচ হয়, হাজার হাজার টাকা খরচ হয়, তাই না? ওকে। এবং
যেই লোকটা এই বিষটা দেয় ওর শরীরে আসলে বাতাসের মাধ্যমে উড়ায়, ওর শরীরে একসময় বিষটা প্রবেশ করে। আসলে এই সকল বিষ দিয়ে একমাত্র লাভ হয় যারা এই বিষটা বানায়, ওই ঔষধ কোম্পানি, ওই বিষ বানানো কোম্পানিটা শুধুমাত্র আর্থিক লাভ হয়, বাকি আসলে সবার চিন্তা করলে সবার আসলে ক্ষতি। তাহলে এত কিছু চিন্তা করলে বিটি বেগুন কত ভালো। তুমি শুধু চাষ করবা, তাহলে দেখো কোনো স্প্রে করতে হবে না, তোমার শরীরে বিষ ঢুকবে না, পরিবেশ বিষমুক্ত থাকবে, উৎপাদনও বেড়ে যাবে। তাহলে এখান থেকে দুইভাবে প্রশ্ন আসতে পারে, বিটি বেগুন কি ক্ষতিকর? ক্ষতিকর না হলে যুক্তি কি? আর বিটি বেগুন চাষে কি লাভ? এই তো বিটি বেগুন কি, সেটাও প্রশ্ন আসতে পারে। বুঝাতে পারলাম? বিটি বেগুন ইজ বিউটিফুল, বিউটিফুল বেগুন। কি সুন্দর কথা তোমাকে বলে দিলাম। এইবার উপরের দিকে এই কথাটা আবার দেওয়া আছে, তো যেই জায়গায় দেওয়া আছে সেই জায়গাটা, দুই তিন জায়গায় একই কথা দেওয়া আছে। বিটির কথা প্রচুর জায়গায় দেওয়া, বিটির প্রচুর প্রয়োগ করা হয়েছে যে প্রযুক্তিতে, সেজন্য ঘুরে ফিরে একই কথাই দেওয়া। যেমন দেখো ট্রান্সজেনিক উদ্ভিদ, এইটা এই সম্পূর্ণ এই জিনিস, তো এটা পুরাটাই পড়ে ফেলবে একই। বেগুনের ক্ষেত্রে যেটা করা হয়েছে, তুলার ক্ষেত্রে একই করা হয়েছে। বিটির জীবাণু, বিটির জিনটা তুলার মধ্যেও ঢুকায় দেওয়া হয়েছে। ফলে তুলাতে আগে যে পোকা আক্রমণ করতে, এখন আর আক্রমণ করতে পারে না। ফলে তুলার ফলন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বাংলাদেশেও কিন্তু বিটি কটন চাষ করা হচ্ছে। বুঝতে পারলাম? এইরকম এই পদ্ধতি কয়টা জায়গায় করা হয়েছে, প্রায় 60টা গাছের মধ্যে এরকম জিনিস করছে। দেখো এখানে নাম দেওয়া আছে কিছু। তো এইটা একটা এমসিকিউ আসতে পারে। এবং তুমি তাকায় দেখো যে আমেরিকার বর্তমানে ভুট্টা যেগুলো চাষ হয় সেগুলোর 40 ভাগ, তুলার 50 ভাগ, সয়াবিন এর 45 ভাগ, এগুলো সবগুলো এরকম বিটি ট্রান্সজেনিক। তুমি যখনই জিন ট্রান্সফার করে দিবা, আমরা তো সেই গাছটাকেই বলবো ট্রান্সজেনিক গাছ, তাই না? তো এরা সবাই ট্রান্সজেনিক উদ্ভিদ। আশা করি সবাইকে এটা বোঝাতে পারলাম। বিটি নিয়ে সবার আইডিয়া হয়ে গেল। আচ্ছা, এইবার পরেরটা, পরেরটা কোনটা? ওই যে আগাছানাশক, মনে আছে আশা করি? আগাছানাশকের কথাটা মনে আছে? এইবার কিছু গাছ আমরা বানাবো যারা আগাছানাশকের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। তো সবচেয়ে বিখ্যাত আগাছানাশকের নাম কি? গ্লাইফোসেট। এটা হলো সবচেয়ে পাওয়ারফুল। এই আগাছানাশক মারলে যত পাওয়ারফুল আগাছাই হোক মরে ছারখার হয়ে যাবে। ধরো পৃথিবীতে 82 প্রকারের আগাছা আছে, এই গ্লাইফোসেট দিয়ে তুমি এর মধ্যে 80 প্রকারের আগাছাকেই মেরে ফেলতে পারবা। 82-র মধ্যে যত রকম, দুনিয়াতে তোমার জমিতে আর কয় প্রকারের আগাছা হবে? গ্লাইফোসেট মারলে সব মরে শেষ। কিন্তু এই গ্লাইফোসেট দিলে, উদাহরণ দিলাম একটা, তো এখানে দেখো লেখা আছে পৃথিবীতে 78 প্রকৃতির আগাছা আছে, তার মধ্যে গ্লাইফোসেট 76টাকেই মেরে দিতে পারে। তবে তুমি যখন এটা দিয়ে মারবা তখন তোমার ফসলও নষ্ট হবে। তো তোমার ফসল যাতে নষ্ট না হয় সেই জন্য তুমি ভাইয়া এমন একটা পদ্ধতি বের করছো যেটা দিয়ে আলটিমেটলি আগাছা প্রতিরোধী একটা, আগাছা প্রতিরোধী সয়াবিন গাছ উৎপন্ন করা গেছে। তাহলে কোন গাছে এটা পাওয়া গেছে? সয়াবিন। এটা এমসিকিউ আসবে, সয়াবিন গাছ। ঠিক আছে, বিটি দিয়ে কিন্তু অনেকগুলা, বিটি তুলা, বিটি সয়াবিন, বিটি বেগুন, কিন্তু আগাছা প্রতিরোধকারীর মধ্যে কিন্তু একটাই কথা, শুধুমাত্র সয়াবিন। ওকে, এই পয়েন্টগুলো গতদিন চাইলেও পড়াতে পারতাম না, কারণ প্রত্যেকটাতে ব্যাখ্যার দরকার আছে, তোমাদের ব্যাখ্যার দরকার আছে। এইবার এইবার হলো তোমাদেরকে দেখাবো হলো, এইবার হলো ভেড়া। সো এইটা, আরে কি আছে এটা কেমন? তো ধরো এইটা একটা, এইটা আবার কেমন ভেড়া হচ্ছে? তো এই হলো ধরো ভেড়া, দেখতে তো একটা ভেড়ার মতোই লাগছে, তোমরা এটাকে স্বীকার করে নাও যে এটা হলো ভেড়া। এখন অস্ট্রেলিয়ান যে ভেড়াগুলা, তো এদের অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছিল যে ওদের ভেড়ার যে পশম, সেই পশমগুলো কেন যেন উজ্জ্বল না, এই পশমটা কেন যেন উজ্জ্বল হচ্ছে না আর কি। পশম যত উজ্জ্বল হবে সেই ভেড়ার পশম থেকে তত ভালো রেশমি বা পশমি কাপড় তৈরি হবে। তো ওরা গবেষণা করে দেখলো যে এই ভেড়ার শরীরে সালফারের অভাব, সালফার। তো ওরা একটা কাজ করতেই পারতো যে ভেড়াটাকে সালফার ট্যাবলেট খাওয়াই দিল, তাহলে শরীরে সালফারের অভাব কমে গেল। কিন্তু ওরা চিন্তা করলো এভাবে কতবার সালফার ট্যাবলেট খাওয়াবো, ওরা সমস্যাটা সমাধান করে ফেললো। ওরা কি সমাধান করলো? ভেড়া যেই ঘাসটা খায়, এই যে ঘাস, এই ঘাসটার নাম হলো ক্লোভার ঘাস, এটা একটা বিশেষ প্রকৃতির ঘাস।
ক্লোভার ঘাস। ওরা কি করলো, এই ঘাসের মধ্যে ভাইয়া, এই ঘাসের মধ্যে সালফারের জিন ঢুকাই দিল, ঘাসের মধ্যে সালফার। ফলে এখন যে ঘাসগুলো হবে সেগুলার মধ্যে সালফার থাকবে, এবং ভেড়াটা যখন কচকচ কচকচ করে খাবে, ভেড়াটা যখন কচকচ কচকচ করে খাবে, ওর শরীরে অটোমেটিক সালফার ঢুকে যাবে, অটোমেটিক ওর শরীরে সালফারের চাহিদা পূরণ হয়ে যাবে, এবং ভেড়াটা উজ্জ্বল হয়ে যাবে। দ্যাটস ইট। বুঝতে পারলাম? তো অনেকে ভেড়ার ছবি দিয়েছে। তাহলে প্রশ্ন হলো যে এটা কোথায় করা হলো? তাহলে এইটা করলো তারা সালফার ক্লোভার লিফের মধ্যে। দেখো, তাহলে ভেড়ার লোমটা উন্নত হয়ে গেল এখন। এবং এই যে সালফারটা, এইটার জিনটা ওরা পাইলো কোথায়? এই সালফারের জিনটা পাইলো কোথায়? সালফারের সালফারের জিনটা সে পাইলো সূর্যমুখী সূর্যমুখী গাছ থেকে। তাহলে এটাও তোমাকে জানতে হবে। দুইটা এমসিকিউ। সূর্যমুখী গাছ থেকে সালফার জিন নিয়ে ক্লোভার ঘাসে দিল, সেই ক্লোভার ঘাস ভেড়া খাইলো, ভেড়া খেয়ে ওর শরীরে সালফারের অভাবটা পূরণ হয়ে গেল, তার লোমটা উজ্জ্বল হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। এই গল্পটা কি সুন্দর করে তোমাকে আমি বুঝাই দিলাম। চিন্তা করেছো? ওকে। এখানে একজন একটা মেসেজ দিয়েছে, ভাইয়া আমি চন্দ্রিমা, তুষ ভান্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট থেকে। আপনার অঞ্চলের মানুষ, রুরাল লেভেলে কলেজ থেকে ডিএমসিতে পড়ার স্বপ্ন দেখি। ভাইয়া আপনি অ্যাডভাইস দেন প্লিজ। আপনার একটা কথা আমার জন্য অনেক বড়। আমি হার্ডওয়ার্কিং নাই, তুমি হার্ডওয়ার্কিং নাই বলো কি? কি করবো ভাইয়া, আমার দ্বারা কি সম্ভব? আচ্ছা হ্যাঁ, তুমি আমার এলাকার মানুষ, তুষ ভান্ডার, লালমনিরহাট। আমার বাড়ি পঞ্চগড়ে, মানে আমার বাবা, আমার দাদা বাড়ি, নানা বাড়ি দুটাই পঞ্চগড়। আমারও বাড়ি পঞ্চগড়, আমি স্থায়ী ঠিকানা পঞ্চগড়, কিন্তু আমার জন্ম কিন্তু লালমনিরহাটে। তো ওই মেয়েটা চন্দ্রিমা যে মেসেজটা দিয়েছে, আব্বুর চাকরি সূত্রে আমার জন্ম হয়েছিল লালমনিরহাট জেলাতে। তো লালমনিরহাটের প্রতি আমার একটা ভালোবাসা বা টান আজীবনই আছে, আজীবনই থাকবে। তো তুমি যেহেতু চন্দ্রিমা মেসেজ দিলা, বাবা তুমি বললা তোমার দ্বারা কি সম্ভব, আমি তোমাকে শুধু এইটুকু বলতে চাই যে সবসময় বিশ্বাস করবা যে আমার দ্বারা সম্ভব। আমি তোমাকে এইটুকু বলি, আত্মবিশ্বাসটা সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ। এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বড় উদাহরণ আমি সবসময় বিশ্বাস করতাম যে হোয়াট এভার হ্যাপেন্স আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো, আমি টপ লেভেলে যাবই, আমাকে টপ লেভেলে যেতেই হবে। দ্যাট ওয়াজ মাই কনফিডেন্স যে আমি পারবই। এবং আমার রেজাল্ট কিন্তু সবসময় সেরাদের কাতারে থাকতো, যে কোচিংয়ের সময় ব্যাপারটা তা না, বা আমি যে দেশের সেরা স্টুডেন্ট ব্যাপারটা তাও না। কিন্তু আই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন মাইসেলফ। আমি সবসময় আমার নিজের উপরে ভরসা রেখেছি, এবং আমি আমার যতটুকু পরিশ্রম করতাম আল্লাহ পাকের কাছে দোয়া করতাম যে হে আল্লাহ আমার পরিশ্রমটা কবুল করে নেন, আমার পরিশ্রমটা কবুল করে নেন, এবং তিনি কবুল করেছেন। চন্দ্রিমা তুমি বললা যে ভাই আমার পক্ষে সম্ভব কিনা, আপু তোমাকে শুধু এইটুকুই বলবো যে তুমি তোমার দ্বারা সম্ভব এটা তোমাকে আগে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। প্রত্যেকটা দিন নিজেকে বলতে হবে যে আমি পারবো, আমাকে ডিএমসিতেই চান্স পেতে হবে এবং আমি পাবো। আর ভাইয়া জান প্রাণ এক করে পড়ালেখা করো, না হলে পাবা না। আমি তোফাইল ভাইয়া, শুভ্র ভাইয়া, রাজীব ভাইয়া, অপার ভাইয়া, অভি ভাইয়া, রাকিব ভাইয়া, কোনো ভাইয়াই তোমাকে চান্স পাওয়া দিতে পারবে না। আমরা তো সবার জন্যই ভাইয়া, কিন্তু তোমার ভাইয়া তো তুমি নিজে। আমাদের কথা শুনে যে জান প্রাণ এক করে দিবে, জান প্রাণ এক করে দিবে, সে চান্স পাবে। লালমনিরহাট কেন, এই তোমাদের ক্লাসটা কেন 20-15 মিনিট পরে নিলাম, বুয়েট থেকে দুজন ছেলে আসছিল, দুজনের বাড়ি পঞ্চগড়। ওরা যারা এরকম একদমই গ্রামে থাকে বা ঢাকায় আসতে পারে না বা বড় বড় শহরে যেতে পারে না, তাদের জন্য ওরা কিছু করতে চায়, আমার কাছে পরামর্শ নিতে এসেছিল। ও একদম গ্রাম থেকে, যে ছেলেটা আসছিল জুয়েল, ও এইচএসসি 15 ব্যাচ, এখন বুয়েটেই জব করতেছে, আবার বুয়েট থেকে বের হয়ে, ফ্যান্টাস্টিক মেধাবী। ও জান প্রাণ এক করে দিয়েছে। তোমাদের প্রত্যেকের জন্য, এটা চন্দ্রিমা প্রশ্নটা করেছে, কিন্তু প্রত্যেকের জন্য জীবনের একটা বছর ডানে বামে কোনো দিকে দেখা দরকার নেই। গুড ফ্রেন্ড, ব্যাড ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সব ভুলে যাও। জীবনটা যদি দুনিয়াতে 80 বছর বেঁচে থাকো, অনেক বড়, জীবনটা অনেক বড়। কিন্তু এইচএসসি জীবনটা সবচেয়ে ছোট, মাত্র 2 বছর, তোমাদের জন্য মাত্র 1 বছর।
আগামী 1 বছর ডানে বামে কোনো দিকে তাকানো দরকার নাই। যদি কোনো বদ অভ্যাস থাকে ঝেড়ে ফেলে শুধু পড়ালেখা করো। তোমার জন্য শুধুমাত্র, তোমাদের জন্য শুধু একটা জিনিসই সত্য, আবারও বলছি, শুধুমাত্র পড়ালেখা। পড়ালেখা ছাড়া পৃথিবীর আর কোনো কিছুই তোমাদের জন্য সত্য না। যদি এই কথাটা বুঝতে পারো, যদি এই কথাটার উপরে আমল করো যে আমি শুধুই পড়ালেখা করব, নাথিং এলস, কিছুই করতেছি না, পড়ালেখা করতেছি, আর কিচ্ছু না, যাই করো পড়ালেখা রিলেটেড, গ্যারান্টি দিলাম তুমি যেটাই স্বপ্ন দেখো সেটা পূরণ হবে। ডিএমসি হোক, এসএসএমসি হোক, সোহরাওয়ার্দী হোক, যেইটাই হোক। বুঝতে পারলাম? এটা হবেই, ইটস আ মাস্ট। আবারও বলছি, অ্যাডমিশন কোচিং শহরে গিয়ে পরীক্ষা দেওয়া ভালো, পড়ালেখা অনলাইন আসার পর কোনো কোচিংয়ে তোমাকে এই জিনিসগুলো ধরে ধরে পড়াই দিবে না। তোমার যদি এগুলো পড়া থাকে আগে থেকে, তোমার যদি এই পড়াগুলো আগে থেকে পড়া থাকে, তাহলে তুমি দেখবে যে তোমার কাছে কোচিংটা সহজ মনে হচ্ছে। আর যদি তোমার এগুলো পড়া না থাকে তাহলে কোচিংয়ে গিয়ে এসব কিছুই বুঝবা না। পরীক্ষা দেওয়া উচিত, অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত। ওকে, ঠিক আছে, রাইট, ইনশাল্লাহ। চলো সামনের দিকে আগাই। উদ্ভিদের জন্য নাইট্রোজেন বেশি জরুরি। সালফারের অভাব দূর করার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড ব্যবহার করা হয়। নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য কি এমন কোনো ব্যাকটেরিয়ার প্লাজমিড নাই? তো সাদিয়া আমি জানি না ও কি মানে পরের পড়াগুলা আগেই জেনে যেয়ে প্রশ্ন করতেছে, নাকি ও আসলে এমন প্রশ্ন করছে যেটা একটু পরে পড়ার মধ্যে আছে। তো সাদিয়া মিম একটা ফ্যান্টাস্টিক প্রশ্ন করেছে যে ভাইয়া আপনি তো মাত্র পড়ালেন যে ওই উদ্ভিদগুলোর সালফারের অভাব হইতো, ওদের শরীরে সালফার ঢুকাই দিলেন, তো ভাইয়া উদ্ভিদের তো নাইট্রোজেন বেশি দরকার। তো আমরা এমন কোনো জিন দিলেই তো হয় যে এমন কোনো জিন দিলেই তো হয় যে ওই জিনগুলো নাইট্রোজেনের অভাব পূরণ করবে। ভাইয়া আমি জানি না যে ও কি আগে থেকেই জানে কি না, জাস্ট পরের পড়াটার দিকে তাকায় দেখো। এই যে পয়েন্ট নাম্বার ও, নাইট্রোজেন সংবন্ধনে। বাতাসের নাইট্রোজেন যাতে বেশি বেশি গ্রহণ করতে পারে উদ্ভিদ, বাতাসের নাইট্রোজেন যাতে উদ্ভিদ বেশি বেশি গ্রহণ করতে পারে, সেই জন্য ব্যাকটেরিয়া থেকে একটা জিন, যেটার নাম নিফ জিন, হ্যাঁ, এই নিফ জিন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। এই ইকোলাই ব্যাকটেরিয়া তুমি যদি জমিতে দাও, তাহলে ওই জমিতে তোমাকে আর নাইট্রোজেন দিতে হবে না। তাহলে এখানে কি করা হয়েছে তাকায় দেখো, এইখানে এক শ্রেণীর ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলোর নাম নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। এদের শরীরে আছে এই জিনটা, নিফ জিন। এই নিফ জিনটাকে আমাদের প্রিয় ইকোলাই এর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। কোথায়? ইকোলাই। এই ইকোলাইকে তুমি যদি এখন জমিতে বেশি বেশি চাষ করো, এইটাকে যদি জমিতে দাও, তাহলে জমিতে আর আলাদা করে তোমাকে নাইট্রোজেন সার দিতে হবে না। নাইট্রোজেন সারের প্রয়োজন কমে যাবে, কারণ এই ইকোলাই জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় দিবে। মহিমা খানমের এই চ্যাপ্টারটা গত ক্লাস থেকেই কঠিন লাগছিল। মহিমা, আমি জানি না তোমার এই চ্যাপ্টারটা কেন কঠিন লাগছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটাতে একটু মজা কম আছে, কিন্তু এটাতে এমন কঠিন কিছু নাই, শুধু ইধার কামাল উধার, একটা জিনিসের পাওয়ার আরেক জায়গায় ঢুকায় দেওয়া। ভাই, এর এই স্পেশাল পাওয়ারটা আছে, ওর পাওয়ারটা কিনে ওর শরীরে ঢুকায় দিলাম। এই তো, আমি মানুষ, আমি উঠতে পারি না, পাখির পাওয়ার কেটে নিয়ে, পাখির ডানা নিয়ে আমার শরীরে লাগাই দিলাম, আমি এখন উঠতে পারতেছি। এই তো, এটাতে এই চ্যাপ্টারটাতে এমন কি বা আছে? মহিমার এই জিনিসটা তখন থেকেই প্রথম গত ক্লাসেও বলেছিল যে এটা কঠিন লাগছে। হ্যাঁ, এটাতে তথ্য অনেক বেশি, অনেক পড়া, বাট ঘুরে ফিরে একই রকম পড়া। তুমি যদি একবার কনসেপ্টটা বুঝে নিয়ে দুই একবার পড়ো, খুব কঠিন লাগবে না। তবে হ্যাঁ, এটাতে নাম আছে অনেকগুলো নাম,
নিফ জিন, ব্যাসিলাস থুরিন জিএনসিস, কঠিন কঠিন নাম আছে। দ্যাটস ট্রু। ওকে, ডান। এইবার ভাইয়া লাস্ট নতুন, আমরা সবাই ভাত খাই তাই না, আমরা সবাই রাইস খাই। সাধারণ মানুষ, সাধারণ মানুষ ভাত খায়। তো বিজ্ঞানীরা চিন্তা করলো সাধারণ মানুষকে আমরা সুপারম্যানকে আমরা সুপারম্যান বানাবো, আর সুপারম্যানের জন্য সুপার রাইস। রাইসের মধ্যে কি থাকে? রাইস মানে চাল, চালের মধ্যে থাকে শর্করা বা স্টার্চ। চালের মধ্যে কি থাকে? শুধুমাত্র রাইসের মধ্যে কি থাকে? স্টার্চ। কিন্তু এই বিজ্ঞানীরা বললো যে আমরা ভাত খাওয়ার সাথে সাথে ভিটামিনের অভাব পূরণ করব। এমন ভাত খাবে, ভাতই খাবে, মানুষ ভাত পায়, ভাতই খাবে, কিন্তু যখন ভাত খাবে ভাতের সাথে সাথে ভিটামিন এ এবং আয়রনের অভাব পূরণ হয়ে যাবে। তো ওই ভাতের ওই গাছের মধ্যে, ওই ধান গাছের মধ্যে, ওই ধান গাছগুলার মধ্যে কিসের জিন ঢুকাই দিব? ভিটামিন এ ভিটামিন এ এবং আয়রনের জিন। তাহলে যে সকল ধান গাছের মধ্যে ভিটামিন এ আর আয়রনের জিন আছে তারা হলো সুপার রাইস। তাহলে দেখো ড্যাফোডিল, জ্যাপোনিকা টাইপ ধানে, কোন ধানে? এটা একটা ধানের টাইপ। এই ধানের মধ্যে তারা বিটা ক্যারোটিন তৈরি 4টা জিন। বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ। ভিটামিন এর অপর নাম বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন আর আয়রন তৈরির 3টা জিন ঢুকাই দিল। প্রশ্ন আসবে কয়টা জিন? দ্যাটস ইট। তাহলে যখন একটা ছোট বাচ্চা ছোটবেলায় এই ভাতটা খাবে, ওর শরীরে ছোটবেলা থেকে আয়রনের অভাব পূরণ হয়ে যাবে, রক্ত শূন্যতা হবে না, ভিটামিন এর অভাব পূরণ হয়ে যাবে, ফলে রাতকানা রোগ হবে না। বিজ্ঞানীটার নাম যেটা আবিষ্কার করছে এ পট্রাইকাস, ইনগো পট্রাইকাস, বিজ্ঞানীটার নাম পড়ে নিবা। ঠিক আছে, চিন্তা করা যায় কি মজার মজার জিনিস আবিষ্কার করেছে। যদিও আমার মনে হয় যে আমরা যে ধানগুলো খাচ্ছি এগুলো একটা এরকম না। ওকে, ডান, রাইট। এরপর দ্যুতিময় উদ্ভিদ, এটা আগেই পড়াইছি। জোনাকি, এমন একটা জোনাকি গাছ, এমন একটা তামাক গাছ যেটার মধ্যে জোনাকির জিনটাকে ঢুকাই দিচ্ছে, ফলে তামাক গাছটা এখন এরকম জলে ভুকুত ভাকাত করে জলে। ঠিক আছে, বীজহীন ফল সৃষ্টি, এমন কিছু ফল তরমুজের ভিতর, কতই না মজা হতো তরমুজের ভেতরে যদি ওই ছোট ছোট, তরমুজের মধ্যে যদি ছোট ছোট বীজগুলো না থাকতো তাহলে বিরক্তিটা থাকতো না। এরকম ফল কিন্তু তৈরি করা হচ্ছে। ঠিক আছে, খরা প্রতিরোধী, লবণাক্ত, একই কথা বারবার, শুধুমাত্র এখানে উদ্ভিদটার নাম দেওয়া। যেমন পিনাট তৈরি করা হয়েছে কোথা থেকে? অ্যারাবিডোপসিস থেকে। তো আরব, মনে রাখবা আরব, আরবের বাদাম, আরবের পিনাট, তাহলে এমসিকিউটা কাভার হয়ে যাবে। হ্যাঁ, আরবের পিনাট, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বা এই ভার্সিটিগুলোতে প্রশ্ন আসে। নিচের কোন ব্যাকটেরিয়ার জিন থেকে লবণাক্ততা সহিষ্ণু পিনাট তৈরি করা হয়েছে? এই এমসিকিউটা আসতে পারে। এই জায়গাগুলো কিছুটা টাফ, কোনো সন্দেহ নাই। তারপর খরা প্রতিরোধী ভুট্টা কোন ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়েছে? ব্যাসিলাস সাবটিলিস থেকে। এইটাই প্রশ্ন আসবে, ব্যাসিলাস সাবটিলিস। বুঝাতে পারলাম? ওকে, সুন্দর। একজন প্রশ্ন করেছে সুপার রাইসটা কোথায় পাওয়া যায়? এটা আমার জানা নাই, সুপার রাইসটা কোথায় পাওয়া যায়। তাহলে দেখো বেশিরভাগ পড়া আমাদের শেষ, পয়েন্টগুলো পড়লে মেইন তোমাকে এখানে হেডলাইনটা চিন্তা করতে হবে আর ভেতরের এমসিকিউটা মেইন। খরা প্রতিরোধী ভুট্টা, লবণাক্ততা প্রতিরোধী পিনাট, এইটুকু লিখতে পারতে হবে। ব্যাকটেরিয়াটার নাম পারলে সবচেয়ে সেরা। ওকে, রাইট, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ দেখলাম উদ্ভিদ, উদ্ভিদগুলাকে বিভিন্ন রকম পাওয়ার অ্যাড করে দিলাম, ওদেরকে পোকা থেকে ঠেকাইলাম, ওদের খরা থেকে বাঁচাইলাম, লবণাক্ত থেকে বাঁচাইলাম। এইবার প্রাণী, প্রাণীদের শরীরে পাওয়ার অ্যাড করে দিব। প্রাণীদের শরীরে কিরকম ভাবে পাওয়ার অ্যাড করা যায়। ঠিক আছে, তুমি দেখো এই যে সবচেয়ে অধিক পরিমাণে দুধ, মাংস, মাছ, উন্নত মানের পশম। ধরো একটা গরু, ওই যে কয়েকদিন আগে সাদিক অ্যাগ্রো, উচ্চ বংশের গরু, 1 কোটি টাকা দামের গরু, এই যে 1 কোটি টাকা দামের গরুর, ওই গরুর মোটা তাজা হওয়ার জিনটা
তুমি অন্য গরুর মধ্যে ঢুকাই দিলা, আস্তে আস্তে ওই গরুগুলো মোটা তাজা হবে। তুমি দেখো আগের দিনে কিন্তু গরুর উৎপাদন কম ছিল, দুধ কম দিত, এখনকার গরু বেশিরভাগই দুধ বেশি বেশি দেয়। কেন? ওই নিয়মিত জিনের পরিবর্তন ঘটতেই আছে। যে সকল গরুর বেশি দুধ উৎপন্ন হয় সেই জিনগুলোকে এদের শরীরে ঢুকায় দেওয়া। ঠিক আছে, এই কাজটা। পশমটা তো জানলাই, কিভাবে পশমের ব্যাপারটা ঠিক করা হয়, বুঝো নাই? তো এইখানে যে পয়েন্টগুলো দেওয়া, এটা রিডিং পড়লে এটাতে আসলে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, ইচ্ছা মতো লিখতে পারবা। ওকে, ডান। ক্ষতিকারক কীট পতঙ্গরোধী, আমি বুঝলাম না এই চ্যাপ্টারটা আবুল হাসান স্যার লেখার সময় আমার মনে হয় উনি কি বলবো, লিখতে লিখতে বোধহয় ঘুমাই গেছে, তারপর উঠে আবার লেখা শুরু করছে। আগে কি লিখছিল মনে নেই, একই কথা যে কয়বার বলছে। এই যে তোমাদেরকে পড়াইলাম পোকামাকড় প্রতিরোধী বিটি, ওই জিনিস আবার অলরেডি 3বার হয়ে গেল ভাই। ওই জিনিস একবার তো পুরো প্যারা দেওয়া, এই জায়গায় ওইটা আবার, এবং এই যে আবার এই পুরাটা এই পর্যন্ত, এটা পুরোটা রিডিং পড়বা। রিডিং পড়ার ফলাফল কি? ফলাফল ঘুরে ফিরে একই, নতুন কোনো কিছু এই জায়গায় লেখা নাই। ঠিক আছে, আচ্ছা। আর এখানে একটা বড় প্যারা, এই প্যারা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটা লাইন শিখতে হবে। এসটিআই মানে কি? স্টেরাইল ইনসেট টেকনিক, সরি এসটিআই না, সিট, এসআইটি মানে কি? স্টেরাইল ইনসেট টেকনিক। শব্দটার দিকে তাকালেই তুমি বুঝতে পারবা জিনিসটা নামের মধ্যে এটা সকল ব্যাখ্যা দেওয়া। তুমি যদি অর্থটা জানো তাহলে তোমার কাছে জিনিসটা কঠিন লাগবে না। স্টেরাইল ইনসেক্ট টেকনিক, তুমি দেখো স্টেরাইল মানে কি? স্টেরাইল মানে বন্ধা, যার বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। ইনসেক্ট মানে পোকা, টেকনিক মানে পদ্ধতি। তাহলে এই পুরো জিনিসটা মানে কি? বন্ধা পোকা পদ্ধতি। ভাই এটার সিস্টেম কি? এইটা ওই বিশেষ পদ্ধতি ব্যবহার করে, এই রিকম্বিনেশন পদ্ধতি ব্যবহার করে পুরুষ পোকাগুলাকে বন্ধা বানাই দিলা। ভাই তুমি যখন একটা প্রজন্মের পুরুষ পোকাগুলোকে বন্ধা বানাই দিবা, তাহলে তোর পরবর্তী প্রজন্মই আসবে না, ওই এলাকার সকল পোকা শেষ হয়ে যাবে। এইটাই হলো স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এভাবে পতঙ্গ কিভাবে করা হয়? এটা রেডিয়েশনের মাধ্যমে। রেডিয়েশন, ধরো একটা এলাকার বড় পোকাগুলোকে ধরে সবগুলোকে তুমি রেডিয়েশন দিয়ে দিলে। রেডিয়েশন মানে ওই যে তেজস্ক্রিয়তা, ফলে ওদের বাচ্চা জন্মদানের ক্ষমতা চলে গেল, ডিম তৈরি করার। পরবর্তীতে বুঝতে পারলাম ম্যালেরিয়াতে একই রকম ছিল, বাট ম্যালেরিয়াটা একটু আলাদা আর কি। যাই হোক, এটাতে কে আবিষ্কারক এটা পড়তে পারো, এগুলো খুব ইম্পর্টেন্ট তা কিছু নেই, এটা থেকে প্রশ্ন আসবে না। সর্বোচ্চ এই দুটো লাইন থেকে এমসিকিউ আসতে পারে। এসআইটি মানে কি? ওকে, এটাতে খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না। ওকে, এখানে দেখো ট্রান্সজেনিক প্রাণী। ভাইয়া এই পার্থক্যগুলো কেন? এই পার্থক্যগুলো এমসিকিউ এর জন্য, এগুলো মেডিকেলের জন্য। এই এইচএসসিতে এমসিকিউ আসতে পারে, মেডিকেল এইচএসসিতে এমসিকিউ আসতে পারে। তুমি এটার সাথে তুলনা চিন্তা করে করতে পারো, আবার এমনিও চিন্তা করতে পারো। ট্রান্সজেনিক প্রাণী, ট্রান্সজেনিক মানে কি? আরেকজনের জিন আমার শরীরে ঢুকাই দিছে, ফলে আমি পাওয়ারফুল হয়ে উঠেছি, তাই না? জিন শরীরে প্রবেশ করানো হয়, ফলে আমার আগের যে জিনটা ছিল, আমার আগের জিন ছিল এইটা, আমার শরীরে অন্য আরেকটা জিন তুমি ঢুকাই দিলা, ফলে আমার জিন এখন এরকম হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল। ফলে জিনের পার্থক্য হবে। আগে আমার জিন ছিল এরকম, এখন তুমি এটা অ্যাড করে দিলা, ফলে বৈচিত্র্য তৈরি হলো, ফলে বিশেষ বৈশিষ্ট্য তৈরি হলো। জিনের পার্থক্য, একই কথা বারবার। হ্যাঁ, যেহেতু জিনটা বদলে গেল, আগে জিন ছিল এরকম, আমি যদি আগে এইটা দিয়ে এখানে থাবড়া দেই তাহলে যা দেখা যাবে, এখন আমি যদি এইটা নিয়ে থাবড়া দেই তাহলে তো ভাইয়া চেঞ্জ আসবে, তাই না? এইটা নিয়ে থাবড়া দিলে একটা লেখা আসবে, তার মানে জিনটার যে আউটকাম, বাহ্যিক প্রকাশ, সেটাও আলাদা হবে, কারণ জিনটাই তো বদলে গেছে, তাই না? তো এইটা হলো ট্রান্সজেনিক প্রাণী। কিন্তু যেটা ক্লোন প্রাণী, ক্লোন, এটা তো বুঝতেই পারো এখানে কি কোনো পরিবর্তন নাই। এইটা যদি এ হয় এইটাও হবে এ, এটা যদি বি হয় এইটাও হবে বি।
জাস্ট ক্লোন, কপি করা। তোমার শরীরের একটা কোষ থেকে তোমারই শরীরে আরেকটা কোষ তৈরি করবে বাইরে। তাহলে এখানে যেগুলোতে পরিবর্তনের কথাগুলো বলা হচ্ছে, এইখানে কোনো পরিবর্তনই হয় না, মিউটেশন টিউশন কোনো কিছুই ঘটে না, সব কিছু একই রকম। যাদের একটু ব্রেন আছে, যাদের একটু বোঝার ক্ষমতা আছে, তাদের কাছে এই পার্থক্যটাকে খুব সিম্পল বলেই মনে হবে। ওকে, আর এখানে একটা টপিক দেওয়া আছে জিএমও, আগেই পড়িয়েছি। যাদের জিনটাকে মডিফাই করা হয় তাদেরকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও। বাংলাদেশের প্রথম জিএমও বেগুন, এমসিকিউ আসবে। এই টপিকটা তো পড়াই দিলাম সাদিয়া মিমের প্রশ্নের উত্তরে, ঠিক আছে? বাবারে বাবা। এইবার এখানে আসো চিকিৎসা বিজ্ঞানে, বাপরে কত কাজ। মেইন পড়াটা তো আমরা এটা দিয়ে শুরু করছিলাম, তুমি তাকায় দেখো চিকিৎসা বিজ্ঞানে আমরা কত কিছু করতে পারি, ইনসুলিন তৈরি করতে পারি। বাট সেইটার আগে ভাই, তুমি এখানে দুইটা এমসিকিউ আছে। আমাদের দেহের প্রত্যেকটা কোষে 25,000 কর্মক্ষম জিন আছে। তোমার শরীরে কাজ করে কতগুলা জিন? 25,000 জিন। ভাইয়া, এই জিনগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে তোমার যে রোগটা হবে সেটাকে বলে জেনেটিক ডিসঅর্ডার। তোমরা বিভিন্ন অটিস্টিক বাচ্চা দেখো, এগুলো বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডারের ফল। রাস্তাঘাটে তোমরা এমন মানুষ দেখো যাদের একটা হাত ছোট ছোট, চোখটা বাঁকা, মুখটা বাঁকা, এগুলো সব জেনেটিক ডিসঅর্ডারের ফল। তো এইরকম জেনেটিক ডিসঅর্ডার আছে দুনিয়াতে কতগুলা? এই পর্যন্ত প্রায় 3500 প্লাস। চিন্তা করা যায়? এই এমসিকিউটা এই জায়গায় দেওয়া। ভবিষ্যতে এই জেনেটিক ডিসঅর্ডারগুলা চেঞ্জ করা যাবে। ধরো তোমার জিনটা, বুঝতেই পারছো, এইটা হলো নর্মাল জিন, এইটা হলো সুস্থ মানুষের জিন, কিন্তু তোমার জিনটা, খেয়াল করো, তোমার শরীরের জিনটা এই রকম, সি এর জায়গায় জি, জি এর জায়গায় সি তোমার। তো ভবিষ্যতে যখন সায়েন্স আরেকটু আগাবে, আজ থেকে 10-15 বছর পর, তখন জন্মের সময়ই এই জিনিসটা চেঞ্জ করে দেওয়া যাবে। ফলে জন্মানোর আগেই তুমি এটা ঠিক নিয়ে জন্মাবা, তুমিও দুনিয়াতে সুস্থ হয়ে জন্মাবা। এটা পরিবর্তন করে দেওয়া যাবে কোন অবস্থায়? তুমি যখন বাবার শরীরে শুক্রাণু থাকবে, সেই অবস্থায় মায়ের শরীরে ডিম্বাণু থাকবে, সেই অবস্থায়। এই দুই অবস্থাতেই পরিবর্তন করে দেওয়া যাবে জিনিসটা, এইটাই এই জায়গায় বলেছে। এইবার ইনসুলিন উৎপাদন, এইটা পুরাটাই তোমাকে আমি দায়িত্ব দিলাম। ইনসুলিনের ইতিহাস, এমসিকিউ আসবে এই জায়গা থেকে। ইনসুলিন কে আবিষ্কার করছে, এই জায়গা থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ আসবে। ইনসুলিনের, এটা হলো ইনসুলিন দেখতে, ইনসুলিন রাসায়নিক গঠন। ইনসুলিন একটা প্রোটিন যার মধ্যে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে, দুইটা চেইনে, চেইন এ আর চেইন বি। চেইন এ তে থাকে 21টা, চেইন বি তে থাকে 30টা অ্যামিনো অ্যাসিড। এইটা ইনসুলিন দেখতে। মোট কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে? 51টা। চেইন এ তে থাকে 21টা, চেইন বি তে থাকে 30টা। এদের মধ্যে দুইটা ডাইসালফাইড বন্ধন থাকে। এগুলো এমসিকিউ আসবে। ইনসুলিন কিভাবে তৈরি করা হবে, এইটা আমরা A to Z পড়ে ফেলেছি। এই এমসিকিউটা দাগাই নিবা, পৃথিবীতে এই জিনিস প্রথম তৈরি করছে কোন কোম্পানি, সেটাও তোমাদেরকে প্রথম দিন পড়িয়েছিলাম। ইলি লিলি কোম্পানি হিউমুলিন নামে তৈরি করেছিল। এইটা এমসিকিউ আসবে। ওকে, আর আমাদের যে ইনসুলিন তৈরি হয়, এটা আমাদের কোষের কোন ক্রোমোজোমে বলা আছে? আমাদের যে কোষ, আমাদের কোষের এরকম 46টা ক্রোমোজোম, 1 2, এইভাবে তুই নাম্বার করতে পারবা। এর মধ্যে 11 নাম্বার ক্রোমোজোমে ইনসুলিনের কথা বলা আছে। 11 নাম্বার অধ্যায়। ধরো তোমার শরীরে প্রত্যেকটা কোষে 46টা করে অধ্যায়,
এর মধ্যে 11 নাম্বার অধ্যায়ে ইনসুলিন কিভাবে তৈরি হবে সেই কথা বলা। কুরআন শরীফের ধরো যেমন 30টা পারা, আমরা বলি না যে কোন পারার মধ্যে ওই কাহিনীটা বলা, কোন পারার মধ্যে সূরা রহমান, এরকম আমরা বলি না? তো ইনসুলিন তৈরির কথাটা আমাদের শরীরে আমাদের কোষের কোন পারার মধ্যে? 11তম ক্রোমোজোমের মধ্যে, 46টার মধ্যে 11 নাম্বারটাতে। ঠিক আছে, এটাও এমসিকিউ। এগুলো কেন পড়াচ্ছি? এগুলো এমসিকিউ, এমসিকিউ, এগুলো থেকে এমসিকিউ আসবে। ইনসুলিনের ব্যাখ্যা ভাইয়া এইটা আসবে পরীক্ষায়, লিখে রাখো। এটা কিন্তু আমরা একদম পড়ে ফেলেছি। বর্ণনাটা তুমি চাইলে লিখতে পারো, কিন্তু পরীক্ষায় বর্ণনার চেয়ে গুরুত্বপূর্ণ ছবিটা। ছবি দেওয়ার পর আমার এখনো মনে আছে, আমি এইচএসসি 12তে পরীক্ষা দিছি, পরীক্ষায় এটা আঁকছিলাম, আমি এই জিনিস আঁকছিলাম, শেষে খুব একটা টাইম ছিল না, খালি হেডলাইনগুলো বর্ণনা স্টেপগুলোর নাম লিখে দিয়েছিলাম, স্টেপগুলোর নাম, ভিতরে বর্ণনাটা বেশি লেখার সুযোগ ছিল না। বর্ণনা রিডিং পড়লে বুঝবে না, যদি না বুঝে আমি আমার কান কেটে ফেলে দিব। একদম A to Z পুরাটা বুঝে যাবা, কারণ এটাই আমরা সবার আগে পড়েছি। এই বক্স থেকে এমসিকিউ আসবে, আমি তো তোমাদেরকে A to Z ধরে ধরে পড়াই। ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন, ইন্টারফেরন কিসের চিকিৎসায়? ক্যান্সার আর ভাইরাস, মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, মনে রাখবা। মনে রাখার উপায়, ভাই মানে ভাইরাস, ক্যান মানে ক্যান্সার, ইন্টার মানে ইন্টারফেরন। ক্যান ভাই ইন্টারে পড়িস, এভাবে মনে রাখতে পারো, বা ভাই ক্যান ইন্টারে পড়িস, এভাবেও মনে রাখতে পারো। মনে রাখার উপায়, যে তুই ইন্টারে পড়িস কেন? ইন্টারের তো পড়ালেখা সবচেয়ে কঠিন পুরো বাংলাদেশে। যদি বলো যে সবচেয়ে চাপের সময় কোনটা, ইন্টারমিডিয়েটের লাইফ। এসএসসিও না, বিশ্ববিদ্যালয়ের জীবনও না, বিশ্ববিদ্যালয়ের জীবনে তো মানুষ সবচেয়ে বেশি চিলটা মারে, সেই চিল, চিল ব্রো চিল। দেখতে পাইলো না ভার্সিটি পড়ুয়ারা কিভাবে, দেখো একটা দেশের সরকারকে ফেলে দিল শুধু আন্দোলন করে 1 মাসে। তো ভার্সিটি পড়ুয়াদের ব্যাপারটাই আলাদা। ইন্টারমিডিয়েটে যারা ছিল, তোমরা দেখেছো বোধ হয়, রাস্তায় বসে বসে পড়ালেখা করতেছিল অনেকে, অনেকের তো পরীক্ষা ছিল এইচএসসি 24-এর। তো ইন্টার জীবনের সবচেয়ে কঠিনতম সময়, রাইট? ওকে, এইবার এখানে দেখো হিমোফিলিয়ার চিকিৎসায় হিউম্যান ফ্যাক্টর 4 দেওয়া, এটাকে বানায় নাও 8, লিখতে ভুল করা হয়েছে। এটাকে 4 দেওয়া, এটাকে করে নাও 8, বইয়ের মধ্যে ভুল দেওয়া, এটা ঠিক করে নাও। হিমোফিলিয়া কি জিনিস? হিমোফিলিয়া, হিম মানে রক্ত, হিম মানে রক্ত, ফিলিয়া মানে আকর্ষণ। হেমোফিলিয়া, যার রক্তের প্রতি আকর্ষণ, ওর একবার হাত কেটে গেলে ওর শরীর থেকে শুধু রক্ত ঝরেই পড়বে, ঝরেই যাবে। কেন ওর শরীর থেকে রক্ত ঝরে যাবে? কারণ রক্তটাকে কেউ জমাট বাঁধাইতে পারবে না। কেন জমাট বাঁধাতে পারবে না? কারণ ফ্যাক্টর 8 থাকে না, এই জন্য রক্ত জমাট বাঁধে না। এইটা তো আমরা রক্ত চ্যাপ্টারে পড়েছি, যে ভুলে গেছে ভালো। তো যার ফ্যাক্টর 8 নাই, তাকে বাইরে থেকে ফ্যাক্টর 8 দিব আমরা, বাইরে থেকে ইনজেকশন দিব। আর এটা তৈরি হবে কিভাবে? এই পদ্ধতিতে। 10-এ থাকতে কে শুনছিল ইন্টার লাইফে পড়া লাগে না? চিল আর চিল, কি বলিস? এটা যে বলছে ওই বেটা, তাহলে ও দেখ, ও এখন দেখ কাউরান বাজারে মুড়ি বেচে। ইন্টার লাইফে পড়া লাগে না, এটা মনে হয় যে ইন্টার লাইফে ঠিক মতো পড়েনি সেও এই কথা বলবে না। ইন্টার লাইফের পৃথিবীর সবচেয়ে বেশি পড়া, বাপরে বাপ, কি বলবো আর। বামনত্ব চিকিৎসায় লিওনেল মেসি ছিল। বামনত্ব মানে খাটো, গ্রোথ হরমোন, সোমাটোস্ট্যাটিন, এটা মুখস্থ করবে। এখানে স্ট্যানিন লিখা, স্ট্যাটিন হবে, স্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, এটা নামটা মুখস্থ করবে, এটা একটা হরমোন। জেনেটিক ডিসঅর্ডার, রক্তপাত বন্ধ হয় না, রক্তপাত বন্ধ হয় না, হ্যাঁ, ভেরি গুড প্রিয়ন্তী, খুবই ভালো। ঠিক আছে, এগুলো এমসিকিউ আসবে, এমসিকিউ। জলাতঙ্কের চিকিৎসায় র্যাবিস ভাইরাসের অ্যান্টিজেন, ঠিক আছে, এটা তো জলাতঙ্কের জন্য দায়ী তো র্যাবিস, এটা তো জানোই, জলাতঙ্কের জন্য দায়ী র্যাবিস। এটা তো জলাতঙ্ক রোগের জীবাণু, যেটা চিকিৎসাতেও এখানে ওইটাই লেখা আছে, ওইটাই ব্যবহৃত হয়।
যদিও জলাতঙ্ক একবার হয়ে গেলে আর কিছু করার নেই। চিকিৎসায় হবে না আসলে, এটা হবে আসলে ওই প্রতিরোধে আর কি। ঠিক আছে, তারপরে চিকিৎসায় বা প্রতিরোধে এটা এইভাবে দিতে পারো। ঠিক আছে, রাইট। আচ্ছা, আর এই শেষের দুইটাও থেকে প্রশ্ন আসবে যে কাইন্স, কাইন কথাটা কি? কাইন, কোনো কিছুর শেষে যদি কাইন থাকে, কাইন মানে কেমিক্যাল। কোনো কিছুর শেষে কাইন্স আছে, কোনো কিছুর শেষে কাইন্স আছে, কাইন, কাইন মানে মনে রাখবা কেমিক্যাল পদার্থ। কাইন মানে কেমিক্যাল। লিম্ফোকাইন, নাম শুনেই বোঝা যাচ্ছে লিম্ফোসাইট থেকে আসে যারা, লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এরা যেই কেমিক্যালগুলো ক্ষরণ করে, এরা যেই কেমিক্যালগুলো ক্ষরণ করে সেগুলো কোথায় কাজ করবে? ইমিউন, প্রতিরক্ষা ব্যবস্থায়। লিম্ফোসাইট কার সাথে জড়িত? প্রতিরক্ষার সাথে জড়িত। লিম্ফোসাইটকে বলা হয় দেহের আণুবীক্ষণিক সৈনিক। তো লিম্ফোকাইন মানে ওরা যে জিনিসটাতে যুদ্ধ করে, সহজ বাংলায় লিম্ফোসাইট হলো আমাদের দেহের পুলিশ, আর্মি। আর্মি কি দিয়ে যুদ্ধ করে? গুলি দিয়ে, গুলি করে। লিম্ফোকাইনগুলো হলো লিম্ফোসাইটের গুলি, যেটা দিয়ে ওরা জীবাণুদেরকে ধ্বংস করে। ওকে, আচ্ছা। আর হিউম্যান ইউরোকাইনেজ, হিউম্যান ইউরোকাইনেজ কিভাবে বুঝাবো? দেখো, এই যে একটা রক্তনালী ব্লক হয়ে গেল, ব্লক, ব্লকটা কে করলো? তোমার আমার প্রিয় প্ল্যাটিলেট, অনুচক্রিকা। এটা যদি হার্টের রক্তনালী হয় তাহলে এই জিনিসটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা এমআই। রক্তনালীটা ব্লক, এই দিক থেকে আর রক্ত আসতে পারতেছে না, ফলে চারপাশে যে কোষগুলো আছে এই কোষগুলো অলরেডি মরে গেছে, এটার নামই হার্ট অ্যাটাক বা এমআই। তাহলে এটার চিকিৎসা কি? এটার চিকিৎসা হলো এই রক্তনালীটাকে খুলে দেওয়া। এখন খুলে দিবে কে? এইটাকে গলানোর ক্ষমতা আছে একমাত্র শরীরের মধ্যে আল্লাপাক দিয়ে রাখছে। এটাকে গলাইতে পারে এক ধরনের পদার্থ আছে, এই পদার্থগুলোর নাম প্লাজমিনোজেন। এই প্লাজমিনোজেন যদি এই জায়গায় আসে তাহলে এই জিনিসটা গলে যাবে। যত বেশি প্লাজমিনোজেন আসবে গলে যাবে। কিন্তু প্লাজমিনোজেন কাজ করতে পারে না যতক্ষণ না সে প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে পরিণত হয়। ধরো ও যখন প্লাজমিনোজেন তখন সে কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু যখন সে প্লাজমিন হয়ে গেল, মাথায় এরকম দিয়ে দিলাম, ধর প্লাজমিনোজেন দেখতে এই রকম কিন্তু প্লাজমিন দেখতে এই রকম, ছুরিটাকে বের করে নিল, তাহলে প্লাজমিনোজেনকে এইটা খালি করতে হলে তাকে প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে রূপান্তরিত হতে হবে। ও যখন এখানে আসবে ভাইয়া, আসার পর ও পুরা পথটাকে ক্লিয়ার করে ফেলতে পারবে। বুঝাতে পারলাম? এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তাহলে হার্ট অ্যাটাকের চিকিৎসা এইটাই হলো হার্ট অ্যাটাকের চিকিৎসা। তুমি তাকায় দেখো, প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে রূপান্তর করে দিলেই তোমার বডি কিন্তু অটোমেটিক রক্তনালীটাকে ক্লিয়ার করে ফেলতে পারবে। আল্লাহ পাক কিন্তু এটা দিয়েই রাখছে। এখন এই যে প্লাজমিনোজেনকে প্লাজমিন বানাবে, এই কাজটা কে করে? এই কাজটা করে টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। নামেই তো বলে দিচ্ছে টিস্যুর মধ্যে লুকিয়ে থাকা এই প্লাজমিনোজেনকে। এটা কিন্তু এমসিকিউ আসবে, যাদের ঘুম পাচ্ছে পরবর্তীতে ক্লাসটা দেখে নিও ভাইয়া কোন এমসিকিউটা কখন কাজে লাগবে। ইউ জাস্ট নেভার নো। টিস্যু প্লাজমিনোজেন, টিস্যু প্লাজমিনোজেন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই কাজটা করে টিপিএ বা আরেকজনও করে হিউম্যান ইউরোকাইনেজ, ওখানে যেটা দেওয়া। দুইজনই করতে পারে, দুইজনের কাজই একই। কাজটা কি? প্লাজমিনোজেনকে প্লাজমিন বানানো। দ্যাটস ইট। এইটা কে বুঝতে পারলা? ব্যাপারটা অনেকটা এরকম, রাস্তা ব্লক হয়ে গেছে, এই ব্লকটাকে সরাতে পারবে তোমার বাড়ির দারোয়ান, ওর শরীরে অনেক পাওয়ার, ও রাস্তার ব্লকটা সরাই দিতে পারবে।
দারোয়ান থাকে ঘুমায়, ওকে জাগাবে কে? ওকে জাগাবা তুমি, এই বেটা উঠ, যাই রাস্তাটা ক্লিয়ার কর। তুমি হলা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, দারোয়ান হলো প্লাজমিনোজেন, তুমি ওকে সক্রিয় ঘুম থেকে তুললা, তোলার পর ও গিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিল। এই কনসেপ্ট কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এই মেডিসিনটা দিলে এরা বেশি কাজ করে। তারপরও আমাদের শরীরে কিন্তু এই বেটা যখনই কোথাও ব্লক হয় তখনই কাজ করা শুরু করে, কিন্তু যখন ব্লকটা অনেক বেশি হয়ে যায়, যখন এদের আর নিজেদের অ্যাক্টিভেট হওয়ার ক্ষমতা থাকে না, তখন আমরা বাইরে থেকে দিয়ে আরও ওদেরকে অ্যাক্টিভেট করি। রিক্যাপ, আরও একবার রিক্যাপ করছি, মন দিয়ে শোনো। আমাদের শরীরে যখনই কোথাও রক্তনালী ব্লক হয়ে যায়, এই ব্লকটাকে খোলার জন্য আমাদের শরীরে দেওয়া থাকে কিছু পদার্থ, যাদের নাম প্লাজমিনোজেন। তোরা যখন আর কাজ করতে পারে না নিজে নিজে, তখন আমরা যদি বাইরে থেকে টিপিএ ইঞ্জেকশন দেই, ইঞ্জেকশনটা গিয়ে ওদেরকে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন বানাই দিবে। প্লাজমিন বানাই দিলে ওরা এদেরকে এই ব্লকটাকে পরিষ্কার করে ফেলতে পারবে। ওদের দায়িত্ব হলো পরিষ্কার করা, প্লাজমিনোজেনের কাজ পরিষ্কার করা, কিন্তু প্লাজমিনোজেন একা একা পারে না, ওকে প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হতে হয়। তো প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হতে হলে ওর এই এনজাইমটার সাহায্য প্রয়োজন হয়। আমরা বাইরে থেকে ওই এনজাইমটার ইনজেকশন দিয়ে দিই, এটা নিয়মিত এই ঘটনাটা ঘটে। বুঝাতে পেরেছি? সো আমার মনে হয় যে আমি এটা পুরোটা বুঝাতে পেরেছি তোমাদেরকে, এবং এইটারই কিন্তু পরবর্তী পেজগুলোতে তুমি যদি দেখো কিভাবে ইন্টারফেরন তৈরি করবা, কিভাবে প্লাজমিনোজেন তৈরি করবা, এইটা কিন্তু প্রশ্ন এসেছে। এই দুইটারও কিন্তু প্রশ্ন আছে, জাস্ট দেখাই দেই ফর ইউর কাইন্ড ইনফরমেশন। ইন্টারফেরন কিভাবে তৈরি করবা? ভাইয়া দেখো, এখানে অনেকগুলো কথা বলা, বাট ইন্টারফেরন উৎপাদনের প্রক্রিয়া এ টু জেড হুবহু ইনসুলিন, এখানে লিখে রাখো হুবহু ইনসুলিন। এখান থেকে তুমি যদি নাও পড়ো তাতে কিচ্ছু যায় আসে না, শুধু ইনসুলিনের জায়গায় ইন্টারফেরন শব্দটা বসাই দিবা। পার্থক্যটা কি? একমাত্র পার্থক্য, ইনসুলিনের জন্য জিনটা নিবা অগ্নাশয়ের বিটা কোষ থেকে, কারণ ইনসুলিনের জিনটা থাকে অগ্নাশয়ের বিটা কোষে। আর ইন্টারফেরনের জিনটা নিবা ফাইব্রোব্লাস্ট কোষ থেকে। এইটা হলো একমাত্র পরিবর্তন, এইটাই হলো আসলে, এটাতে স্টার দিয়ে দাও। এর জিনটা কোথা থেকে নিবা? কাঙ্ক্ষিত জিন ফাইব্রোব্লাস্ট। এই শব্দটা ছাড়া বাকিটুকু হুবহু ইনসুলিনের মতো। টিপিএ যেই পড়াটা আমি তোমাদেরকে পড়ালাম সেইটা এই জায়গায় দেওয়া। এখন পড়ার পর যদি বুঝতে না পারো আমি কান কেটে ফেলে দিব, পুরাটাই বুঝতে পারবা, পুরাটাই বুঝতে পারবা। এই টিপিএর একটা নাম হলো স্ট্রেপ্টোকাইনেস, টিপিএর আরেকটা নাম হলো স্ট্রেপ্টোকাইনেস, এইটাই টিপিএ। অবাক হয়ে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, তো যেই ছবিটা আঁকে দিলাম সেইটাই এইটা। প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এইটাকে সক্রিয় করে কে? টিপিএ। এইটাই বলা হয়েছে, প্লাজমিনোজেন থেকে প্লাজমিন বানায় কে? টিপিএ। টিপিএ তৈরির প্রক্রিয়া হুবহু ইনসুলিন, লিখে রাখো হুবহু ইনসুলিন, একটা পড়লে সবগুলোতেই সেম। মানুষের কোষ, জাস্ট এখানে লেখা আছে বিটা কোষ টিটা কোষ, কিচ্ছু না, মানুষের কোষ, এই তো, অন্য কিচ্ছু না। ইরাইথ্রোপোয়েটিন, এমসিকিউ আসবে, আমি যদি না পড়াই দেই এটা তোমাদের প্রতি অবিচার করা হবে। ভাইয়া মন দিয়ে শোনো, এটা যদিও রক্ত চ্যাপ্টারে পড়িয়েছিলাম, আরও একবার বলে দেই। এই যে আমাদের কিডনি, এই হলো আমাদের কিডনি, এই কিডনি থেকে একটা স্পেশাল হরমোন তৈরি হয়
যেটার নাম ইরাইথ্রোপোয়েটিন, সংক্ষেপে লেখা হয় ইপো। এই ইরাইথ্রোপোয়েটিন হরমোন রক্তে যায়, রক্ত থেকে চলে যায় আমাদের হাড্ডির মধ্যে। এই ইপো হরমোন আমাদের হাড্ডির ভেতরে গিয়ে এই ইপো হরমোন আমাদের হাড্ডির মধ্যে গিয়ে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরিকে বাড়িয়ে দেয়। কারণ তুমি যদি ইপোর নামটা দেখো, এর নাম হলো এরিথ্রোপোয়েটিন, এরিথ্রোসাইট যে তৈরি করে। এরিথ্রোপোয়েটিন মানে কি? যে এরিথ্রোসাইট উৎপন্ন করে, পোয়েটিন মানে উৎপন্নকারী। এরিথ্রো মানে আরবিসি। তাহলে এই হরমোনটা আমাদের শরীরে লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। এগুলোকে সিকিউ আসতে পারে, আসতেই পারে। একটু ভালো বোর্ডে ভালো স্টুডেন্ট তোমাদের কলেজে কিন্তু ইনসুলিন দিল না, ইন্টারফেরন দিয়ে দিল, ইন্টারফেরন দিল না, টিপিএ দিয়ে দিল, টিপিএ দিয়ে দিল না, ইপো দিয়ে দিল। ইপো কিভাবে ইপো তৈরি করবা? হুবহু ইনসুলিন, শুধু জিনিসটাকে সেটা পড়াই দিচ্ছি। তাহলে ইপোর কাজটা কি? আমাদের শরীরে আরবিসি তৈরি করা। তাহলে কারো যদি কিডনি নষ্ট হয়ে যায়, তার কিন্তু ইপো থাকে না, ফলে তার শরীরে আরবিসি কমে যায়, ফলে তার রক্ত শূন্যতা দেখা দিবে, রক্ত শূন্যতা। ফলে তার রক্ত শূন্যতা দেখা দিবে। এই রোগীগুলাকে নিয়মিত ইপো ইনজেকশন দিতে হয়, তাহলে তার রক্ত শূন্যতাটা তুমি ম্যানেজ করতে পারবা। প্রিয় ভাই ও বোনেরা, এইটাই এখানে দেওয়া। আমি যে কথাগুলো বললাম সেইটা এখানে লেখা আছে। ইপো কিভাবে তৈরি করবা? হুবহু ইনসুলিন। ঠিক আছে, হুবহু ইনসুলিন। সবাই লিখে নাও। এইখান থেকে আসবে সিকিউ, এইটা আসবে এমসিকিউ। ছবি কিন্তু ওইটাই দিবা, শুধু ইনসুলিন শব্দের জায়গায়। জিন থেরাপি রিডিং পড়বা। হোয়াট ইজ জিন থেরাপি? একটু আগেই যেটা পড়াইলাম, এই যে অসুস্থটাকে সুস্থ বানানো, কেটে ছেটে এডিট করা, এটাকেই বলে জিন থেরাপি। ইনকারেক্টটাকে কারেক্ট করা। শর্ট নোট আসতে পারে, জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এখনো চলতেছে। ওই যে জীব প্রযুক্তির ইতিহাস, মানে হরমোনগুলো সব এক প্রক্রিয়ায়, সব এক প্রক্রিয়ায়, সব এক প্রক্রিয়ায়, সব এক প্রক্রিয়ায় তৈরি হয়। হরমোন টরমোন সব বাকি, বাদ বাকি হরমোন না, এখানে যেগুলো তৈরি হচ্ছে এগুলো সব এক প্রক্রিয়ায়। এছাড়া বাকি বিভিন্ন হরমোন, সেগুলো তৈরি করার প্রক্রিয়া আরো বিভিন্ন রকম প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে। এখান থেকে এখন কি পড়বো? সিকিউ যা পড়ার পড়ছো, এখান থেকে আরো দুটো এমসিকিউ পড়াই দেই। গর্ভের শিশুর পানি নিয়ে পরীক্ষা। মায়ের পেটে বাচ্চা আছে, মায়ের পেটে বাচ্চা, বাচ্চাটাকে সুস্থ নাকি অসুস্থ, এইটার জন্য অনেক সময় মায়ের পেট থেকে পানি বের করে পরীক্ষা করা হয়। এই পরীক্ষাটাকে বলে অ্যামনিওসেন্টেসিস। বইয়ের মধ্যে ভুল দেওয়া, ওইটা ঠিক মতো লিখে নাও, বাংলাটা লিখে নাও। এম নিও, বাংলাটা ঠিক মতো নাও। সেন্টি, সেন্টি খায় না মানুষ, সেন্টিসিস, অ্যামনিওসেন্টিসিস। আর ওই জায়গায় লেখা অ্যামনিওসিস, সেন্টি কথাটা দেওয়া নেই, সেন্টি কথাটা অ্যাড করে নাও। অ্যামনিওসেন্টিসিস, এটা লিখিত ভুল, বইয়ের মধ্যে লেখার ভুল, অ্যাড করে নাও। অ্যাড করে নিয়ে বলো ডান। এখান থেকে দুই একটা এমসিকিউ, আরেকটা এমসিকিউ আসতে পারে। যখন ঔষধ বড় মাত্রায় তৈরি করবা, সেটাকে বলে বায়ো ফার্মিং। ভাই, ছাগলের শরীরে একটা ঔষধ তৈরি করা হচ্ছে, এগুলো উদাহরণ দেয়, এগুলো থেকে এমসিকিউ আসবে না, জাস্ট পড়ার জন্য পড়তে পারো। ঠিক আছে, ছাগলের দুধ থেকে সিল্ক তৈরি করা হচ্ছে, ইনসুলিন তৈরি করা হচ্ছে কুসুম ফুলের বীজের মাধ্যমে। এগুলো করা যাচ্ছে, কিন্তু এগুলো যে প্রত্যেকটাই যে করা হয় নিয়মিত, ব্যাপারটা ল্যাবে করা হয়। এমন না যে চারপাশে যে ছাগলগুলো হেঁটে বেড়াচ্ছে, ওর দুধ দোয়াইলেই তুমি এরকম অ্যান্টিথ্রম্বিন পেয়ে যাবা, না। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, কিন্তু এমসিকিউ তেমন একটা আসতেও দেখিনি। তারপরও রিডিং পড়ে রাখবা।
ওকে ওকে, এখানে একটা টার্ম দেওয়া আছে বায়ো ফার্মিং আর মলিকুলার ফার্মিং। তো শব্দটা খালি একটু জেনে নাও, বায়ো ফার্মিং এবং মলিকুলার ফার্মিং, ফার্মিং একই জিনিস, একই জিনিস। একটা মলিকুলার, নাম শুনে বোঝা যাচ্ছে মলিকুল মানে অণু, ছোট্ট লেভেল। দুইটার মেইন কথাই এক, কেন পড়াচ্ছি কারণ এমসিকিউ আসবে। এই দুইটা থেকেই উদ্দেশ্য হলো, ধরো ছাগল বা অন্য যে কোনো প্রাণী থেকে তুমি ঔষধ বানাবা। কি বানাবা? ঔষধ। এই ছাগলটার মধ্যে এমন একটা জিন ঢুকাই দিবা, এই ছাগলটা যে দুধ দিবে সেই দুধটাই ঔষধের মতো কাজ করবে, বা সেই দুধের মধ্যে ঔষধটা থাকবে, পরে দুধ থেকে বের করে নিব। বা এই ছাগলটা যে মল ত্যাগ করবে, ওই মলের মধ্যে ঔষধটা থাকবে, ওখান থেকে ঔষধটা বের করে নিব। বা এই ছাগলের যে মাংস, সেই মাংসের মধ্যে ঔষধটা থাকবে। এইটাকে বলা হয় মলিকুলার ফার্মিং। যদি একটা ছাগলটা থেকেই তুমি ছাগলটাকেই ঔষধের উৎস হিসেবে বানাইলা, এটাকে বলে মলিকুলার ফার্মিং। আর এই জিনিসটা যখন বড় লেভেলে করা হবে, হাজার হাজার ছাগল থেকে ওষুধ তৈরি করা হচ্ছে, তখন সেটাকে বলা হবে বায়ো ফার্মিং। মলিকুলার ফার্মিংটাকে যখন বড় মাত্রায় করবা, সেটার নাম বায়ো ফার্মিং। কেন পড়াইলাম এই জিনিসটা? এমসিকিউ আসবে। কোনো কিছুই বাদ রাখছি না যাতে তোমার ভাইয়া তোমাকে আটকাইতে না হয়। আর এইটুকু আমি বাদ রাখতেছি, এইগুলো আমার পড়াতে কোনোদিনই ভালো লাগেনি এবং এগুলো একদমই ভুংভাং। এইগুলো না পড়লেও চলবে, এগুলো থেকে এই পর্যন্ত কোনোদিন প্রশ্ন আসে নাই। সো দেখো, জিনোম সিকোয়েন্সিং আগের দিন পড়িয়ে দিয়েছি, বাপরে বাপ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পড়াই দিয়েছি, কি সুন্দর। ঠিক আছে, বাহ বাহ। যারা বলছে চ্যাপ্টারটা, যারা বলছে যে চ্যাপ্টারটা পচা, চ্যাপ্টারটা বড় এবং এই চ্যাপ্টার থেকে নির্ঘাত প্রশ্ন আসবে, অবশ্যই 40টা এমসিকিউ পড়বা, 40টা লাইন পড়বা, মাস্ট। এই 40টা লাইন অবশ্যই অবশ্যই পড়তেই হবে, ইটস আ মাস্ট। ঠিক আছে, ওকে। তুমি এখন ভাইয়া জাস্ট দেখো হরমোনটির গুরুত্ব এবং উক্ত হরমোন কিভাবে উৎপন্ন করবা। ইনসুলিন, তো এই পদ্ধতি, ইনসুলিনের গুরুত্ব, ইনসুলিন কি কাজে লাগে। বাপরে বাপ, হিউজ পড়ালেখা আমরা করলাম। দ্যাটস এ ফ্যান্টাস্টিক জব, ইনশাআল্লাহ। যেই 4টা চ্যাপ্টার একবার রিভাইজ করে নিও, একবার রিভাইজ করে নিও। এই 4টা চ্যাপ্টার মনে হয় আমি তোমাদেরকে পড়ালাম, রাইট? ইনশাআল্লাহ চেষ্টা করব শনিবারই শুরু করার, নাহলে রবিবার করব। শনিবার অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমার, শনিবার না রবিবার সাইকেল 4-এর ক্লাস শুরু করব। এইটার ঘোষণাটা একটু দিয়ে দাও। রাইদা বলেছে আমি কি বুয়েটেও চান্স পেয়েছিলাম? না, আমি বুয়েটে পরীক্ষা দিতে পারিনি। যেদিন বুয়েটের ভর্তি পরীক্ষা ছিল সেদিন ছিল আমার ডিএমসিতে ভর্তি হওয়া, মানে চান্স তো পেয়ে গেছি, সেদিন ভর্তি হতে এসেছিলাম। তো সেদিন সেজন্য আর বুয়েটে পরীক্ষা দিতেই যেতে পারিনি। ওকে ভাইয়া, জিন থেরাপি কি ডিএনএ প্রুফ রিডিং এর সাথে রিলেটেড? না, জিন থেরাপি ডিএনএ প্রুফ রিডিং এর সাথে রিলেটেড না। জিনিসটা একই, কিন্তু ডিএনএ প্রুফ রিডিংটা তো মানুষের কোষ নিজে নিজেই করে। আর প্রুফ রিডিং এর মতোই কাজটা যখন আমরা বাইরে মানুষ হিসেবে মানুষের শরীরে করব, সেটাকে বলা হয় জিন থেরাপি।
ফ্যান্টাস্টিক। তোমাদের সাথে এই যাত্রাটা অনেকের সাথেই ভালো ছিল, অনেকের সাথে দেখা হতেও পারে, অনেকের সাথে নাও দেখা হতে পারে। সেই পর্যন্ত তবে দেখা তো তোমাদের সাথে আজব কালক বিভিন্নভাবে হবেই। ভালো থাকো, সুস্থ থাকো। ছোট্ট ভাই আপুরা, আসসালামু আলাইকুম।